শুভ সন্ধ্যা। বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে WBSLSTর সব থেকে ট্রাস্টেড প্ল্যাটফর্ম বাংলার বুকে বিএসএসসিআই বেলুড়। না, একথা আমি বলছি না, একথা বলছে গুগল, একথা বলছে ইউটিউব। তুমি গুগলে গিয়ে এসএলএসটি বেস্ট কোচিং লিখে একবার সার্চ করে এখনই দেখে নিতে পারো অমিত স্যার কি শুধু কথার কথা বলছে নাকি সত্যিই তাই। ঝটপট যদি কেউ থাকো, ক্লাস থেকে জাস্ট লিভ করতে হবে না, একটু মিনিমাইজ করে গুগলে গিয়ে লিখে ফেলো বেস্ট এসএলএসটি কোচিং, বেস্ট এসএলএসটি অনলাইন কোচিং। দেখো তো কাকে দেখায়। গুগলও রেকমেন্ড করছে বিএসএসসিআই কে। একটু চোখ কান খোলা রাখলে অবশ্যই খোঁজ পাবে কোয়ালিটি মানে বিএসএসসিআই, সিওর সাকসেস মানে বিএসএসসিআই। এমন একটি প্রতিষ্ঠান যারা কখনো কোয়ালিটির সঙ্গে আপোষ করেনি, করবে না, কারণ কোয়ালিটি না থাকলে সাফল্য আসে না। একটি ছোট্ট কথা জানিয়ে রাখি, 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 2016 পর 2025 প্রায় শেষ লগ্নে এসএলএসটির পরীক্ষা হতে চলেছে। তবে সময়টা আমাদের কাছে কিন্তু 10 বছর নেই, মাত্র 3টে মাস। যখনই সময় হাতে খুব কম, সিলেবাসটা অনেকটা, প্রতিযোগীর সংখ্যা বেশি, তখন প্রতিযোগিতা কিন্তু অনেক কঠিন। তাই তখন এলোমেলো খেললে হয় না, বরং খেলাটা হতে হয় খুব স্ট্র্যাটেজিক এবং খুব প্ল্যান মাফিক। ঠিক সেই কারণেই ঠিক কিভাবে খেলতে হবে, কতটা পড়তে হবে, কতটা ধরতে হবে, কোন বইটা পড়তে হবে, কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা পড়বো, কোনটা ছাড়বো, কোনটা একটু কম পড়লেও চলে, তার ধারণাটা প্রথম দিন থেকেই করে নেওয়া জরুরি। আর সেই ধারণার কথা যখন আসবো, তাহলে অবশ্যই আমাদেরকে শরণাপন্ন হতে হবে কোনো এক্সপার্টের, যে প্রতিনিয়ত এই জায়গাটা নিয়েই রিসার্চ করছে। তো সব মিলিয়ে আজকে আমাদের সঙ্গে আছে এডুকেশনের এক্সপার্ট, আমাদের সকলের প্রিয় শান্তশ্রী ম্যাম। তো আমি আর দেরি করব না, ম্যামকে অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে পথ দেখানোর জন্য, যাতে একটি চাকরি, একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তারাও পেতে পারে। ম্যাম, শুভ সন্ধ্যা সকলকে। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এত অপরচুনিটি দেওয়ার জন্য, এত স্টুডেন্টের জন্য, এত একটা সুন্দর প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য। আজকে আমি আপনাদের সামনে এডুকেশনের এসএলএসটি এসএসসি যেটা আমাদের পরীক্ষা হতে চলেছে, তার এডুকেশনে কি কি ভাবে আপনাদের পড়লে বা কোন কোন স্ট্র্যাটেজি মেনে কোন কোন বই পড়লে আপনাদের সাহায্য হতে পারে, আমি বলতে পারি আপনাদেরকে গাইডেন্স প্রদান করা। পড়াটা কিন্তু সম্পূর্ণ, ফার্স্টে আমি ক্লাসের শুরুতে একটা কথা বলবো, পড়াটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। আমরা আপনাদেরকে গাইডেন্স দেব, আমরা আপনাদেরকে একটা পথ দেখিয়ে দেব, ঠিক আছে? এখানে ইতিমধ্যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি। তো আশা করছি কালকে সেকেন্ড হাফ থেকে পরশু দিনের মধ্যে আমাদের অফিসিয়াল গেজেট, অফিসিয়াল ডকুমেন্ট বেরিয়ে যাবে, অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে যাবে। তো সেখানে আপনাদের সমস্ত যা যা কোয়েশ্চেন্স রয়েছে, সমস্ত কিছুর অ্যান্সার অফিসিয়ালি দেওয়া থাকবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা দেখবো যে এডুকেশন আমরা কিভাবে পড়বো, নাকি যে আমাদের কি কি কোয়ালিফিকেশনস রয়েছে, কি থাকবে না থাকবে, ওগুলো আমরা কালকের পরে আলোচনা করব, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক যে স্ট্র্যাটেজি। ফার্স্টে আমরা যখন স্ট্র্যাটেজি কোনো কিছু শুরু করব, তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কি কি করব, তার থেকেও বেশি করে যে আমরা কি কি করব না। ফার্স্টে আমাদেরকে এই দুটোকে আলাদা করতে হবে। আমরা কি কি করব সেটা তো সবাই বলতে পারবে, কিন্তু কি কি করব না এটা আপনাদের ফার্স্টে জানা উচিত। তো ফার্স্টে আমি বলবো, ইগনোর ফেক নিউজ, অনলি অফিসিয়াল নিউজ। এখন এই এসএসসি এসএলএসটি নিয়ে প্রচুর নিউজ, প্রচুর নানান গ্রুপ, নানান ইউটিউব চ্যানেল, নানান জনের নানান মতামত। আমি বলবো যে আপনারা আমাদের বিএসএসসিআই প্ল্যাটফর্ম সবসময় অফিসিয়াল ডকুমেন্টস নিয়ে, অফিসিয়াল ভাবে আপনাদের সামনে যেমন ভাবে উপস্থাপন করে, ঠিক সেই রকমই বেছে নিতে হবে যে কোনটা ঠিক নিউজ। ভুলভাল নিউজকে ইগনোর করতে হবে, ঠিক আছে? নেক্সট হলো, ডু নট স্টাডি কন্টিনিউয়াসলি ফর লং আওয়ার্স উইদাউট ব্রেক। আপনাদের এখন পড়া শুরু হচ্ছে এবং আপনারা প্রচুর পরিমাণে প্রেশারাইজড হচ্ছেন, প্রচুর পরিমাণে কি বলবো, চাপ নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে পড়বেন, একদমই না। কিছুটা পড়বেন, কিছুটা ব্রেক নেবেন, আবার কিছুটা পড়বেন। এইভাবে কি হয় যে আপনাদের পড়াশোনার স্ট্যান্ডার্ডটা, আপনাদের মাথার মধ্যে যে ধরে রাখার বিষয়টা, সেটা আরো পরিমাণে বেড়ে যায়। ওকে, ডো নট রিলে অনলি ওয়ান সোর্স অফ নোটস।
ফার্স্ট আমি যেটা অ্যাভয়েড করতে বলবো, নোট এবং সাজেশনস এইগুলো অ্যাভয়েড করুন। এখন আপনাদের প্রচুর বই বেরিয়ে যাবে, যে এমসিকিউ প্র্যাকটিস, প্রচুর প্রচুর ধরনের বই থাকে। আমি বলবো যে টেক্সট বই, আমি আপনাদেরকে নেক্সট সিলেবাস অনুযায়ী বইয়ের কথাও বলবো। তো একটা নির্দিষ্ট কোনো সোর্স বা একটা নির্দিষ্ট কোনো সাজেশন অনলি এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না। কারণ এখন আপনাদের স্ট্যান্ডার্ড, আপনাদের সমস্ত কিছু কিন্তু বেড়ে যাবে। এখন আর আগের মতো নেই। আপনারা যারা ধরুন 2016 সালে পরীক্ষা দিয়েছেন, বা যারা ধরুন এর আগের কোনো পরীক্ষা দিয়েছেন, তার তুলনায় এখন কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়েছে। তো তার জন্য আপনাদেরকে ইন ডেপথ পড়তে হবে, ঠিক আছে? অ্যাভয়েড স্কিপিং ডিফিকাল্ট টপিকস, রিভাইজ দেম উইথ হেল্প। ডিফিকাল্ট টপিক গুলোকে অ্যাভয়েড করলে চলবে না। আপনাদেরকে ডিফিকাল্ট টপিক গুলো অ্যাভয়েড করে আপনারা জাস্ট ইজি পড়ে যাচ্ছেন না। নেক্সট যদি বলি, ডু নট প্যানিক অর কম্পেয়ার ইয়োরসেলফ উইথ আদার্স। আপনাদের যেটা আমি সব থেকে মেন বলবো, যে কটা সিট রয়েছে, এবং আপনারা যদি ভাবেন আরেকটা কথা, যে 44,000টা সিট রয়েছে, 44,000টা কিন্তু এডুকেশনের সিট নেই। এডুকেশন আমি যদি বলি, নতুন যেটা ভ্যাকান্সি বেরিয়েছে সেখানে 11-12 বোধহয় 6,912 মতো ভ্যাকান্সি বেরিয়েছে, সব সাবজেক্ট মিলিয়ে, মানে বেরাবে আর কি, সব সাবজেক্ট মিলিয়ে। তার মধ্যে এডুকেশনের সংখ্যাও কিন্তু কম হবে। 6,000 মধ্যে যতগুলো সাবজেক্ট রয়েছে 11-12, সেটা ভাগ করে এডুকেশনের সিটও কম হবে। তো সেই জন্য প্রথম কথা, যে আপনাদেরকে প্যানিক হলে চলবে না। আপনাদের নিজেদের প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে, আমাদের সাথে নিজের সাথে প্রস্তুতি চালিয়ে যেতে হবে, এবং অন্যদের সাথে কম্পেয়ার করবেন না যে মাত্র এই কটা সিট বা এতগুলো সিট। না, আপনার তো একটা সিট দরকার। আপনার তো কটা সিট বেরিয়েছে বা কত মাত্র কটা দেখে লাভ নেই। আপনার মাত্র যেমন মাদ্রাসা যেটা হয়েছিল পরীক্ষা, ওখানে খুব কম সংখ্যক সিট ছিল, তো আপনার শুধু একটা সিট লাগবে। তার জন্য প্রস্তুতি হন, ঠিক আছে? অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন লাইক মোবাইল ফোনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এই যে আমি কেন সোশ্যাল মিডিয়া, যে অনেক ধরনের নিউজ, অনেক ধরনের ফেক নিউজ, অনেক ধরনের আপনাদেরকে ভয় খাওয়ানো নিউজ আসবে, এগুলোকে অ্যাভয়েড করে দিন 3 মাস আপনারা একটু লেগে থাকুন, দেখবেন আপনার হাতে সাফল্য আসবেই। ডু নট ইগনোর স্লিপ হেলথ ডিউরিং দ্য এক্সাম টাইম। আপনাদের হেলথ এবং স্লিপ এক্সাম প্রিপারেশনের টাইমেও ইগনোর করবেন না, ওটা কিন্তু প্রপারলি প্রয়োজন। নেক্সট এবার আমরা চলে আসি যে আমরা কি কি করব। আমরা ফার্স্টে জেনে গেলাম যে আমরা কি কি করব না, এগুলো আমরা করব না। নেক্সট আমরা এবার দেখবো যে আমাদের কি কি করা উচিত। ফার্স্টেই আমি বলবো যে স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট। আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে। স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে জাস্ট একটা পথ দেখাচ্ছি। আপনারা প্রত্যেকে ট্যালেন্টেড, আপনারা প্রত্যেকে সিরিয়াস, এবং প্রত্যেকে বেশি প্যানিক করবেন না, কাম থাকবেন। মেক স্টাডি শিডিউল অ্যান্ড স্ট্রিক্ট টু ইট রেগুলারলি। ডিসিপ্লিন, পড়াশোনাতে আপনাদের ডিসিপ্লিন আনতে হবে। এই পৃথিবী, এই দুনিয়া উইদাউট ডিসিপ্লিনে কিচ্ছু চলে না। সূর্যও একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে চলে। ঠিক সেই রকমই আজকে আপনি যদি হঠাৎ করে অনেকদিন পর যদি আপনি পড়তে বসেন, আপনি একটানা পড়তে পারবেন না অনেকক্ষণ। সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে হ্যাবিট করতে হবে, এবং তার জন্য আপনাকে একটা শিডিউল তৈরি করতে হবে, এবং এই শিডিউলটা পুরোপুরি আপনার মতো করে। আমি এখানে যেটা বলবো, আমি ওভারঅল বলবো, ঠিক আছে? পুরো শিডিউলটা হবে আপনার মতো করে, আপনার সুবিধা মতো করে। আমি যেটা বলছি সেটাই যে আপনাকে বাধ্যবাধকতার মতো শুনতে হবে না, আপনার মতো করে। আপনার যদি একসময় অন্য জিনিস পড়তে ইচ্ছে করে, অন্য সময় অন্য জিনিস পড়তে ইচ্ছে করে, ইটস টোটালি আপ টু ইউ। নেক্সট, ইউজ স্মার্ট টেকনিক্স লাইক মাইন্ড ম্যাপস, চার্ট অ্যান্ড সামারাইজ। বিভিন্ন কনসেপ্ট আপনারা যেখান থেকে বই পড়লেন, বা আমরা যখন আপনাদেরকে ক্লাস করাবো, সেখান থেকে ছোট ছোট পয়েন্ট বার করুন। ছোট ছোট পয়েন্ট বার করে শর্ট নোট তৈরি করুন, যেটা আপনাদেরকে কি করবে, রিভাইজ করতে সাহায্য করবে। চট করে আপনি নোট করছেন এত বড় বড় না, পরীক্ষার আগে যেন আপনি রিভাইজ করার সময় একবার করে জাস্ট পাতা উল্টানা, জাস্ট কিওয়ার্ড গুলো আপনার মাথায় বসে যায়। সেই জন্য ছোট ছোট জাস্ট মাইন্ড ম্যাপ এবং চার্ট আকারে সমস্ত কিছু তৈরি করুন। দেখবেন আপনাদের মাথায় একদম সহজে ঢুকে যাচ্ছে, কোনো রকম কোনো কঠিন বিষয়ই না। নেক্সট, রিভাইজ ডেইলি অ্যান্ড ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক ফার্স্ট। প্রত্যেক দিন রিভাইজ করুন। আজকে যেটা পড়বেন, কালকে সেটা রিভাইজ করবেন। তারপরের দিন যখন, তৃতীয় দিন যখন পড়বেন, প্রথম দুদিনেরটা রিভাইজ করবেন। এইভাবে দেখবেন যখন আপনি 1 দিন 2 দিন 3 দিন করতে করতে সেই ফার্স্ট দিনের টপিকটা যখন আপনি 7 নম্বর দিনের দিন পড়ছেন, আপনার জাস্ট থরলি মুখস্থ হয়ে গেছে। তো রিভাইজ হলো ভীষণ ভীষণ ভীষণ, মানে
হাইয়েস্ট আমি যদি বলি সব থেকে বেশি স্টার মার্ক দিয়ে রিভাইজ করতে হবে এবং ফার্স্টে ইজি টপিক দিয়ে শুরু করুন, দিয়ে ধীরে ধীরে আপনারা হার্ড টপিকসে যান। আরেকটা ইম্পর্টেন্ট কি, প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার অ্যান্ড মক টেস্ট। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা ভীষণ দরকার। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনাদের কিরকম ধরনের এসছে, কিরকম ধরনের প্যাটার্ন হয়েছে কোয়েশ্চেনের, সেগুলো দেখা, সেগুলো অ্যানালাইজ করা। এবং মক টেস্ট, আপনি যত মক টেস্ট দেবেন আপনার কনসেপ্টটা তত আপনার মাইন্ডে ঢুকবে, ঠিক আছে। নেক্সট, টেক শর্ট ব্রেক ডিউরিং দ্য লং স্টাডি আওয়ার্স টু রিফ্রেশ ইউর মাইন্ড। মাইন্ডকে সবসময় রিফ্রেশ রাখবেন। আপনি সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে যাচ্ছেন, তার মানে যে আপনি খুব ভালো পড়াশোনা করছেন না। সকালে উঠুন, 2 ঘন্টা পড়ুন, 1 ঘন্টা ব্রেক নিন, আবার উঠুন, আবার 3 ঘন্টা পড়ুন, এরকম। এবং আমি যদি আমাদের বলি 24 ঘন্টার মধ্যে আপনি আপনাদের সময় মতো করে 6 থেকে 7 ঘন্টা, আমি যদি বলি 6 থেকে 7-8 ঘন্টা যদি আপনারা রেগুলার বেসিসে একটু পড়াশোনা করেন, রিভাইজ করেন, মক টেস্ট দেন, আপনাদের চাকরি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্যালেন্সড ফুড অ্যান্ড স্লিপ ওয়েল। বারবার করে আমি আপনাদেরকে শরীরের ওপর খেয়াল রাখতে বলছি, খাওয়া দাওয়া ছেড়ে যেন পড়াশোনা না করা হয়। নেক্সট আমি এবার বলি যে আমাদের কোয়েশ্চেন যে হয় পরীক্ষার মধ্যে সেটা কিরকম ধরনের হয় এবং তার ওয়েটেজ। এতদিন পর যখন পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা নিশ্চয়ই খুব ইজি হবে না, সেই পরীক্ষা খুব সহজে আপনার উত্তর দিতে পারবেন এরকম হবে না, আবার খুব ডিফিকাল্ট হবে না। আমাদের মূলত 3 ধরনের কোয়েশ্চেনের টাইপ হয়। ফার্স্ট হয় ইজি কোয়েশ্চেন, যেটা সাধারণত প্রত্যেকে পারে, ঠিক আছে, যেটা মূলত রিকল বেসড। যে আমি যদি বলি যে আমি যদি একটা সাধারণ কথা বলি যে ইংরেজি শিক্ষার উপর, ইংরেজি মাধ্যমে শিক্ষা দিতে হবে, এটা কোন কমিশন বলেছিল, তো আপনারা সকলেই বলতে পারেন মেকলে মিনিটস। এটা কি ইজি কোয়েশ্চেন, মানে ইজি আর টাফ আপনাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ইজি এবং টাফ এই কনসেপ্টটা খুব সুন্দর, যে আপনার কাছে যেটা ইজি অন্যের কাছে সেটা টাফ হতেই পারে। তো আমি বলছি ইজি মানে একদম বেসিক, যেগুলো একদম রিকল টাইপের কোয়েশ্চেন, যেগুলো আপনারা জাস্ট উপর পড়ে গেলেই আপনারা পারবেন, এইরকম কোয়েশ্চেন মোটামুটি আসে অ্যাপ্রক্স 30%। যে কোনো পরীক্ষায় অ্যাপ্রক্সিমেট 30%, আমি অ্যাপ্রক্স বলেছি, অ্যাকিউরেট 30% কিন্তু বলিনি। অ্যাপ্রক্স 30% কোয়েশ্চেন এরকম ধরনের আসে, যেটা আপনারা জাস্ট ওপর পড়ে গেলেই হয়ে যাবে। নেক্সট আছে মডারেট কোয়েশ্চেন, যেগুলো হয় কি, যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশন, আপনাদের কম্প্রিহেনশন, মানে আপনাদের বোধগম্যতার স্তর অনুযায়ী হয়, ঠিক আছে। এবং এটা অ্যাপ্রক্সিমেট আপনাদের 50% আসে, যেটা মোটামুটি কিছু সংখ্যক শিক্ষার্থীরা পারে। নেক্সট যেটা আপনাদের মানে বিশেষভাবে প্রয়োজন, সেটা হলো হার্ড কোয়েশ্চেন। এইখানে গিয়েই খেলাটা হয়, বেসিক খেলাটা আপনাদের পরীক্ষায় কে চাকরি পাবে এবং কে চাকরি পাবে না এটা ডিপেন্ড করে আপনাদের এই হার্ড কোয়েশ্চেন, যেটা অ্যাপ্রক্সিমেট 20% আসে, যেটা আপনাদের প্রবলেম বেসড, প্রবলেম সলভিং বেসড আর ডিপ আন্ডারস্ট্যান্ডিং বেসড এবং অ্যানালাইজ বেসড কোয়েশ্চেন হয়। এবং এই হার্ড কোয়েশ্চেনটার ওপরেই আপনার চাকরি ডিপেন্ড করে। এবং এই হার্ড কোয়েশ্চেনগুলো কিভাবে আপনাদের অ্যাটেন্ড করতে হবে, কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করতে হবে, কোন জায়গাগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, এইটার জন্যই আমাদের প্রয়োজন। ইজি কোয়েশ্চেন আপনারা নিজেরাই পড়তে পারবেন, ঠিক আছে, কিন্তু এই হার্ড কোয়েশ্চেনের জন্য আপনাদের গাইডেন্সের প্রয়োজন, যেটার জন্য আমরা রয়েছি, বিএসএসসিআই রয়েছে আপনাদের সাথে, আপনাদের পাশে সব সময়, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসি, ফার্স্ট আপনাদের কি কাজ। আপনাদের আশা করছি আপনারা এখন পড়াশোনা শুরু করে দিয়েছেন। যদি কেউ পড়াশোনা শুরু না করে থাকে তাহলে আমার তাদেরকে বলার মতো কিছু নেই। যদি না করে থাকেন তাহলে শুরু করুন। অ্যাটলিস্ট যারা সিলেবাসটাও ডাউনলোড করেনি তারা কাইন্ডলি এখন আমার ক্লাস শেষ হওয়ার পরে গিয়ে সিলেবাসটা ডাউনলোড করুন, কারণ উইদাউট সিলেবাস কিচ্ছু হয় না। সিলেবাসটা হলো আমাদের একটা দিক, আমাদের একটা পথ প্রদর্শক। আমরা বলি, আমরা জানি কারিকুলাম মানে কি, কুরিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো দৌড়ের পথ। ঠিক সেই রকমই সিলেবাস হলো কারিকুলামের একটা পার্ট, আমরা বলতে পারি। তো সেই সিলেবাসটা কি আমাদেরকে একটা লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য, আমাদের লক্ষ্য কি এসএসসি পাস করা, এডুকেশনে টিচার হওয়া স্বপ্ন। তো তার জন্য ফার্স্ট আমাদের ডাউনলোড করতে হবে সিলেবাস, এবং তার সাথে সাথে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে আপনাদেরকে কি রয়েছে সিলেবাসে, টপিক গুলো কি রয়েছে ইন্ডিভিজুয়ালি। আপনারা জাস্ট একদিন সিলেবাসটা নিয়ে দেখুন, কিচ্ছু করতে হবে না, পড়াশুনো বই টই না, জাস্ট সিলেবাসটা পড়ুন, যে কোন কোন টপিক রয়েছে, কোন কোন টপিক গুলো আমার জানা, কোন কোন টপিক গুলো আমার জানা নাই, আইডেন্টিফাই করুন সেই জায়গাটা।
নিজেরা করুন, এটা আমি করতে পারবো না, এটা আপনাদেরকেই করতে হবে। নেক্সট কি করতে হবে, স্টার্ট উইথ বেসিক কনসেপ্টস এন্ড দেন মুভ টু দ্য অ্যাডভান্স ওয়ান। ফার্স্টে যেগুলো আপনাদের জানা রয়েছে, আপনাদের বেসিক কনসেপ্ট যেগুলো আপনারা জানেন যে হ্যাঁ আপনারা পারবেন, সেটা দিয়ে শুরু করুন। ফার্স্টে যদি আপনারা হার্ডে যান না, তাহলে মনে হবে কি যে এগুলো তো আমি কিছুই পারবো না, আমার দ্বারা হবে না। ফার্স্টে আপনি যেটা জানেন সেটা দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনি হার্ড টপিকে যান। এই যে আমি লিখেছি দেখুন, একটা আমি চার্টের আকারে আপনাদেরকে তুলে ধরেছি যে আপনাদেরকে কি করতে হবে, এই সার্কুলার প্রসেসেই আপনাদেরকে পড়তে হবে। তাহলে কি করবেন, আপনারা গিয়ে একটা লক্ষ্যে উপস্থিত হবেন। ফার্স্ট আমি কি বললাম, কনসেপ্ট ক্লিয়ার। ডাউনলোড করবেন সিলেবাস, দেখবেন যে কোন কোন সিলেবাসে কি কি রয়েছে, দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার জন্য কি বিভিন্ন বই পড়তে হবে, আমাদের ক্লাস দেখতে হবে, আমাদের আরো নানান ধরনের যে আমি আপনাদের বই সাজেস্ট করবো সেগুলো পড়তে হবে, নিজেকে পড়তে হবে। ঠিক, নেক্সট টেকিং শর্ট নোট ফর কুইক রিভিশন। কুইক রিভিশনের জন্য আপনাকে শর্ট নোট তৈরি করতে হবে নিজের সুবিধা মতো। শর্ট নোট আমি আপনাকে তৈরি করে দিতে পারবো না, আপনার যেটা পড়তে সুবিধা হবে, আপনি যেটা পড়ে বুঝতে পারবেন, আপনার ভাষাতে আপনার মতো করে শর্ট নোট তৈরি করতে হবে। ওকে, তারপরে কি পিওয়াইকিউ, আপনি পড়লেন, আপনি একটা টপিক নিলেন, টপিক নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করলেন, দিয়ে সেখান থেকে শর্ট নোট তৈরি করলেন, দিয়ে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখুন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যাপ্লাই করুন। এবং এই পিওয়াইকিউ এর জন্য আমি যদি বলি, আমাদের বিএসএসিআই এর যে অ্যাপটা রয়েছে, আপনারা যখন পারচেস করবেন ওখানে 4 ধরনের মূলত কোয়েশ্চেন আপনাদের সামনে দেওয়া হয়। একটা হলো পিওয়াইকিউ, যেটা আপনাদের ইউনিট ওয়াইজ ইয়ারলি, ঠিক আছে, থাকে যে কোন ইউনিটের পোর্শন এ, পোর্শন বি, এরকম ইউনিট ওয়াইজ থাকে। নেক্সট আপনাদের সামনে থাকে কোয়েশ্চেন ব্যাংক, যেটা আপনাদের র্যান্ডম প্রচুর ধরনের কোয়েশ্চেন আপনাদের সামনে থাকেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসে আমাদের ফাউন্ডেশন মক টেস্ট, ঠিক আছে, সেটা হলো এটা প্রতিটা ইউনিট থেকে সেট ওয়াইজ হয় এবং মিক্সড। আপনাদের সেখান থেকে যদি কোনো কনসেপ্ট আপনারা মানে আপনাদের মতো করে, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি 10 ইউনিট আগে পড়বেন, আমাদের ভিডিও লাইব্রেরিতে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিও দেখবেন, ক্লাস করবেন এবং তার সাথে সাথে গিয়ে কি করবেন, ওই পার্টিকুলার ইউনিটটার ওপর গিয়ে কি করবেন, আপনি কি পিওয়াইকিউ দেবেন, বা পিওয়াইকিউ বলবো না, কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবেন। এবং আমাদের আরেকটা সিবিটি হয়, যেটা বিফোর এক্সাম হয়, ঠিক আছে। তো এই পিওয়াইকিউ, এই প্র্যাকটিস গুলো এটা আমরাই আপনাদেরকে করিয়ে দিব। আর আপনাদের যদি নিজেদের কাছে কোয়েশ্চেন ব্যাংক বা কিছু থাকে, আমি একটাই বলবো, যখন কোয়েশ্চেন সলভ করবেন একটু যাচাই করে করবেন, কারণ প্রচুর ভুল উত্তর থাকে। বাজারে বিভিন্ন বই আমি নিজেও পড়েছি, আমি নিজেও দেখেছি, প্রচুর ভুল উত্তর থাকে, ঠিক আছে। সেই সঠিক উত্তরটা যাচাই করতে হবে। এবং পিওয়াইকিউ করার পরে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। কি অ্যানালাইজ করতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন, যে কি ধরনের কোয়েশ্চেন এসেছে, কি টপিক থেকে এসেছে, কোন টপিক থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আসছে, আপনার উইক পয়েন্ট কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটা ইউনিট পড়লেন, সেই ইউনিটে আপনি শর্ট নোট দিলেন, পিওয়াইকিউ অ্যাটেম্প্ট করলেন, এবং সেখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার উইক পয়েন্ট বার করতে হবে, যে আপনার কোন কোয়েশ্চেন গুলো হচ্ছে না, কেন হচ্ছে না, কোন টপিকে বেশি কোয়েশ্চেন আসছে, এটা অ্যানালাইজ করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে নিউ টপিক। আপনি যখন পিওয়াইকিউ করবেন, দেখবেন আপনাদের সামনে আরো নতুন নতুন ধরনের অনেক টপিক উঠে আসবে, যেটা হয়তো আপনি নর্মালি পড়েননি। দিয়ে সেই নিউ টপিকটার আবার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা একটা সার্কেল প্রসেস। এইভাবে যদি আপনি পড়েন, আপনার চাকরি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। নেক্সট কি করতে হবে, চুজ ওয়ান সোর্স পার সাবজেক্ট টু অ্যাভয়েড কনফিউশন। 1000টা বই, 1000টা জায়গা থেকে পড়ে যাচ্ছেন, 1000টা ইউটিউব চ্যানেল করছেন, কনফিউশন ছাড়া কিচ্ছু হবে না। আপনাদের হাতে মাত্র 3 মাস সময় আছে, মাত্র 3 মাস আমি যদি বলি, ঠিক। তো তার জন্য 1000টা জায়গাতে না ইয়ে করে একটা আপনার যেটা মনে হচ্ছে যে না এই অথেন্টিক, এই চ্যানেলটা বা এই বইটা আমার কাছে অথেন্টিক, আমি বুঝতে পারছি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। সেইটা চুজ করে একটা নির্দিষ্ট চ্যানেল আপনারা ফোকাস করুন, ঠিক আছে। এবং ফার্স্টে যখন একটা সোর্স, আপনারা একটা বই, একটা মেটেরিয়াল থেকে পড়বেন, আপনার যখন পড়া কমপ্লিট হয়ে যাবে, তারপর কি করবেন, আদার্স আরেকটা বই আপনি তখন পড়তে পারেন, ঠিক। নেক্সট হলো রিভাইজ রেগুলারলি। রেগুলার বেসিসে রিভাইজ করা ইম্পর্টেন্ট, যেটা আমি ফার্স্ট থেকেই বলছি। রিভাইজ উইকলি অ্যান্ড মান্থলি। উইকলি ফার্স্টে আপনাকে রেগুলার বেসিসে করতে হবে, তারপরে উইকলি, মান্থলি, অর্থাৎ রোজ রিভাইজ করতে হবে। এবং প্রায়োরিটাইজ হাই ওয়েটেজ অ্যান্ড উইক টপিকস। কোনটা আপনার কাছে হাই ওয়েটেজ, কোনটা আপনি বারবার করে ভুলে যাচ্ছেন, সেই জায়গাগুলো আপনি প্রায়োরিটাইজ করুন। কোন জায়গাটা আপনার দুর্বল জায়গা,
সেটা আপনি দেখুন এবং সেটা বারবার করে রিভাইজ করুন। ওকে, নেক্সট হলো স্টাডি 6 to 8 hours ডেইলি ইন দ্য বিগিনিং। আপনার শুরুতে 6 ঘন্টা থেকে পড়া শুরু করুন। একদিনে হুট করে আপনি 10 ঘন্টা পড়তে পারবেন না, আপনার পক্ষে পসিবল না। জাস্ট 6-8 ঘন্টা পড়া শুরু করুন এন্ড ফোকাস অন দ্য কনসেপ্ট ক্ল্যারিটি, যেটা আমি বারবার বলছি যে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। উইদাউট কনসেপ্ট এখন কিন্তু আর পারা পসিবল হবে না, কারণ এখন কোয়েশ্চেন যেমন আসবে আপনার সাথে আপনার ক্যান্ডিডেট পার্শ্ববর্তী যারা ক্যান্ডিডেট থাকবেন, কনসেপ্ট ক্লিয়ার করলে কি হবে, ইজিলি আপনার হবে। এন্ড রেগুলার প্র্যাকটিস। টেক উইকলি মক টেস্ট এন্ড অ্যাডজাস্ট টাইম টেবিল বেসড অন দ্য রেজাল্ট। আপনারা মক টেস্ট দিন, উইকলি মক টেস্ট দিন। একটা টপিক শুরু না করেই, পড়া না করে আপনি আগে মক টেস্ট দিতে যাবেন না, ভয় পেয়ে যাবেন। ক্লাস করুন এবং তার সাথে সাথে কি করবেন, রেজাল্ট, আপনার যে মক টেস্টের যে রেজাল্ট আসবে তার বেসিসে আপনাকে আপনার টাইম টেবিল করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এবার আমি যেমন আপনাদেরকে বললাম যে আপনাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করতে হবে। কিরকম ভাবে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করবেন, যেমন আমি আপনাদের সামনে 3-4টা কোয়েশ্চেন রেখেছি মাদ্রাসার। যে ধরুন ফার্স্টে এটা যেটা রয়েছে, যে এটা জাস্ট আপনাদের কনসেপচুয়াল এবং আপনাদের রিকল বেসড। হ্যাঁ, এটা জাস্ট এমসিকিউ টাইপের রয়েছে, যে আপনাদের আসলে আপনার উত্তরটা দিয়ে দিন, ঠিক আছে, এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে। আমি জাস্ট আপনাদেরকে বলছি, আরো অন্য ধরনেরও আসতে পারে, যেগুলো এসেছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নেক্সট, এরকম ধরনের ম্যাচিং দ্য কলাম কোয়েশ্চেন আসতে পারে, যে এই সাইডে দিয়ে দিল আপনাদের কিছু প্রিন্সিপালস বা আপনাদের কোনো টপিকের নাম এবং তার সাথে সাথে তার ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করতে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, আপনাদের এই স্টেজ বাই স্টেপ, কোন স্টেপ বাই স্টেপ কি আসতে হয় সেটা, এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তার মানে কি, কোন ধরনের প্যাটার্ন অফ কোয়েশ্চেন কি আসছে এইটা অ্যানালাইজ করবেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার যেটা আমাদের আসতে হবে, এর আগেও আমাদের একটা সিলেবাসের ওপরে ভিডিও রয়েছে, আমি আবার আপনাদের সামনে সিলেবাস প্লাস আপনাদের বই সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরছি। তো এবার আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো। এটা গেল এতক্ষণ আমি কি বললাম, স্ট্র্যাটেজি, আপনারা কিভাবে পড়াশোনা করবেন বা কিভাবে আপনারা পড়বেন। নেক্সট এবার আসছে সিলেবাস। সিলেবাসে কি রয়েছে আমাদের, ঠিক আছে। ফার্স্ট যেটা আপনাদের ইউনিট রয়েছে, আপনাদের প্রত্যেক টোটাল 10টা ইউনিট রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে পার্ট এ পার্ট বি করে আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ইউনিটের পার্ট এ তে কি রয়েছে, পার্ট বি তে কি রয়েছে, ইন্ডিভিজুয়ালি আপনারা দেখবেন। এবং ফার্স্ট আমাদের যেটা রয়েছে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক ভিত্তি সমূহ, যেটা প্রথমে রয়েছে কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, methods of teaching and role of teachers in the light of idealism, naturalism and pragmatism। এইখানে আমাদেরকে পার্ট এতে কি করতে হবে, শিক্ষা কি, এই যে বাংলাতে আমাদের লেখা রয়েছে দেখুন, অর্থ, শিক্ষার অর্থ, সংজ্ঞা, যে শিক্ষা কোন কোন শব্দ থেকে এসেছে এগুলো আপনাদেরকে পড়তে হবে। যে এডুকেটাম শব্দের অর্থ কি, এডুকেশন শব্দের অর্থ কি, এডুকেয়ার শব্দের অর্থ কি, এই সমস্ত কিছু আপনাদেরকে দেখতে হবে এবং পড়তে হবে, ঠিক। নেক্সট কি, সংকীর্ণ ব্যাপক ধারণা, বৈশিষ্ট্য, কাজ এবং প্রকৃতি, শিক্ষার কি ধারণা কি, শিক্ষার ব্যাপক অর্থে ধারণা কি, বৈশিষ্ট্য কি, এই সমস্ত কিছু দেখতে হবে। তার সাথে সাথে কি, ফিলোসফিক্যাল, আপনারা মাথায় রাখবেন আমাদের এডুকেশনের মূলত 4টে ভিত, যে চারটেকে আপনার কোনো ফাঁকি মারা চলবেই না। একটা হলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, একটা হলো সাইকোলজিক্যাল বা মনোবিদ্যা, নেক্সট হলো আপনাদের সোসিওলজিক্যাল, এই 3টে হলো মূল, আর এবং হিস্টোরিক্যাল ফাউন্ডেশন। এই 4টেকে আপনি ছাড়তে পারবেন না, এই 4টেকে আপনাকে ঠোঁটস্থ করে নিতে হবে, A to Z আপনাকে পড়তে হবে এই 4টে, ঠিক আছে। কারণ এই 4টে ভিতের ওপর, এই 3টে ভিতের ওপরেই আমাদের গোটা এডুকেশন আমি বলতে পারি বা যে কোনো সাবজেক্ট গড়ে ওঠে, ঠিক আছে। তো দর্শন কি, দর্শন কি বলে, দর্শনের অর্থ কি, দর্শনের প্রকৃতি কি, কোন দার্শনিকের মতে দর্শন কি, দার্শনিকদের কি আপনাদের ডেফিনেশন কি, প্লেটো কি বলেছে, ডিউই কি বলেছে, তার লেখা বইয়ের নাম কি, সব পড়তে হবে এগুলো। নেক্সট, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক পড়তে হবে, শিক্ষা এবং দর্শনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। এবং আমাদের এক ধরনের আপনাদের মধ্যে ইয়েটা নেই, যেটা ভারতীয় দর্শন, ওগুলো নিয়ে আপনাদের শুধুমাত্র ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্রাগমাটিজম এন্ড মার্কসিজম। ভাববাদের অর্থ, মূল প্রতিপাদ্য বিষয়, প্রকারভেদ, এগুলো পড়তে হবে। প্রকৃতিবাদের অর্থ, প্রকারভেদ, এগুলো পড়তে হবে।
প্রাগমাটিজম তার অর্থ, এবং মার্ক্সবাদ আমাদের মার্ক্সীয় সমাজতত্ত্ব বা বৈজ্ঞানিক সমাজতত্ত্ব, এইগুলো আপনাদেরকে পড়তে হবে আপনাদের ফার্স্ট পার্টে। নেক্সট পার্টে কি আসছে আমাদের পাঠ্যক্রমের ধারণা, কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ কারিকুলাম। পাঠ্যক্রম বলতে কি বোঝায়, পাঠ্যক্রম শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, এইটা পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা, আধুনিক ধারণা, সংজ্ঞা, প্রত্যেকে কে কি ডেফিনেশন দিয়েছে, কিছু কিছু স্পেসিফিক রয়েছে, ওগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। পাঠ্যক্রমের প্রকারভেদ, চাইল্ড সেন্ট্রিক, নাল কারিকুলাম, আপনাদের হিডেন কারিকুলাম, ল্যাটেন্ট কারিকুলাম, বিভিন্ন ধরনের পাঠ্যক্রম রয়েছে সেগুলো। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি কি সেটা পড়তে হবে, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি এবং পাঠ্যক্রম প্রণয়নের ধারণা বা নীতিসমূহ, কি কি প্রিন্সিপালস রয়েছে, আপনি যখন কারিকুলামটা তৈরি করবেন তার কি কি প্রিন্সিপালস রয়েছে, 4টে স্টেপ কি কি, ম্যাম একবার রিপিট করবেন কিসের 4টে স্টেপ, আমি বুঝতে পারলাম না সুস্মিতা, আপনি একটু বলুন, আমি বুঝতে পারলাম না আপনার 4টে স্টেপ কিসের বলছেন। আচ্ছা, পাঠ্যক্রম প্রণয়নের স্টেপ আমি আপনাদেরকে দেখালাম কোশ্চেনে, কিন্তু স্টেপ বাই স্টেজে আসে যে কোনটার পরে কোন স্টেপ হয়। তো এরকম পাঠ্যক্রম প্রণয়নেরও আমাদের স্টেপ রয়েছে, যখন আমরা ক্লাস করব তখন আমরা ধীরে ধীরে জানতে পারবো। তার স্টেপস গুলো আপনাদের কোশ্চেনে আসতে পারে। পাঠ্যক্রম মূল্যায়নের ধারণা, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, এবং শিক্ষায় স্বাধীনতা এবং শৃঙ্খলা, ফ্রিডম, ডিসিপ্লিন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে ডিসিপ্লিনের কি ভূমিকা রয়েছে, এই বিষয়গুলো কি করতে হবে আপনাদেরকে জানতে হবে। তার জন্য আমি কি করেছি, কিছু বই রেখেছি, ঠিক আছে, আমি আপনাদের সামনে বাংলা বইও রেখেছি, আমি আপনাদের সামনে ইংরেজি বইও রেখেছি। হ্যাঁ, অনেকেই আছে, আমি বলবো না যে প্রত্যেকেই বাংলা মিডিয়াম বা প্রত্যেকেই বাংলা বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি প্রত্যেকের কথা মাথায় রেখে আমি বই রেখেছি, ঠিক আছে, যার যেটা মনে হবে সে সেই বইটা পড়বে। যেমন এই যে যেটা রয়েছে, ফার্স্ট আপনি একটা বই কিনুন, যে শিক্ষার দার্শনিক ভিত্তি, মিহির কুমার চট্টোপাধ্যায়, যে বইটা রয়েছে মিহির কুমার চট্টোপাধ্যায়ের বইটা, এটা আগে পড়ুন। এটা পড়া হয়ে গেলে নেক্সট আপনি দেখবেন, আপনি যখন বইয়ের দোকানে যাবেন আপনি দেখবেন যে আপনার পারপাস কোনটাতে সার্ভ করছে। আমি কিছু আমার মনে হচ্ছে যেগুলো পড়লে সুবিধা এবং যেগুলো আপনাদের পারপাস সার্ভ করবে, আমি এরকম কিছু বই রেখেছি, ঠিক আছে। এইটা যেমন শিক্ষার তত্ত্ব এবং দর্শন, এখানে যেমন আপনাদের সোসিওলজি এবং ফিলোসফি এই দুটো বিষয়ই কভার করছে, এবং এটাতে ইনডেপথ ভাবে লেখা রয়েছে এবং অনেকটা মোটা বইটা, এই বইটা পড়তে পারেন। আমাদের মেটেরিয়ালস অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করা হয়, আমরা সমস্ত কিছু দেখে আপনাদেরকে বেস্ট মেটেরিয়াল প্রোভাইড করি, কিন্তু তারপরেও অনেকে থাকে যে আমরা একটু বই পড়বো, এবং আমি বলবো যে শুধুমাত্র মেটেরিয়ালস এর উপর ডিপেন্ড করবেন না, আপনারা বইও পড়বেন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এবং তার সাথে কি দুটো ইংলিশ বই আমি রেখেছি, যে ফিলোসফি অফ এডুকেশন বইটা খুব ভালো, এস চন্দ্রা, এবং আরেকটা হলো এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ এডুকেশন, স্যামুয়েল রবি, এই বই দুটো খুব ভালো বই। এই যেটা বই রয়েছে এটা তো অনেকগুলো পেপারের জন্য, আপনি যখন পরবর্তী স্লাইড গুলোতে দেখবেন এই বইটা যেটা পার্টিকুলার এই ইংলিশ বইটা রয়েছে স্যামুয়েল রবি, এই বইটা অনেকগুলো পেপারেই আপনাকে হেল্প করবে। ওকে, নেক্সট আসি আমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, আমাদের শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি যেটা রয়েছে, যে সাইকোলজি কি বলে, আমরা যে এডুকেশন বা সাবজেক্ট নিয়ে পড়ছি এটা কিন্তু আমাদের মানুষকে নিয়ে, মানুষ গড়ার একটা সাবজেক্ট আমরা বলতে পারি, যে কিভাবে পড়ালে ভালো হয়, কি জন্য কিভাবে পড়ালে স্টুডেন্টদের ভালো হবে, স্টুডেন্টদেরকে বোঝা, তাদের আগ্রহ ইন্টারেস্ট এগুলো বোঝা, এবং এই সমস্ত কিছু কি করে আমাদের সাইকোলজি নিয়েই কাজ করে। সাইকোলজি স্টুডেন্টদের সাইকোলজি বোঝার ক্ষেত্রে হেল্প করে। তো তার জন্য আমাকে সাইকোলজিক্যাল ফাউন্ডেশনটা পড়তে হবে, যে কোথা থেকে এর উৎস। তার জন্য ফার্স্ট আমাদের পার্ট এতে কি রয়েছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, স্টেজেস অ্যান্ড এরিয়াস অফ ডেভেলপমেন্ট, physical, cognitive, social and development up to the stage of adolescence, intelligence concept, two-factor theory, personality concept and trait theory। আমাদের শুধুমাত্র এইটুকু সিলেবাসের উপর কিন্তু পড়ানো হয় না, সিলেবাসে আপনাদের শুধুমাত্র এইটুকু দেওয়া রয়েছে মানে যে আপনারা গিলফোর্ডের থিওরি পড়বেন না, না, পড়তে হবে, ওটা আপনাদের 11-12 এর বইয়েও রয়েছে, দেখবেন পরবর্তীকালে আমি আরো বলবো এই বিষয়টা নিয়ে। জাস্ট আমি বলতে চাইছি যে ইন্টেলিজেন্স, পার্সোনালিটি বা আপনাদের এই যেটুকু সিলেবাসে আপনাদের রয়েছে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইন্টেলিজেন্স দিয়েছে মানে ইন্টেলিজেন্সের সমস্ত কিছু পড়তে হবে আপনাদের বইয়ে যা যা রয়েছে। এখানে শুধুমাত্র টু ফ্যাক্টর থিওরি দিয়েছে বলে শুধুমাত্র টু ফ্যাক্টর থিওরি পড়লেই হবে না,
এটা মাথায় রাখবেন। নেক্সট কি, থিওরিজ অফ লার্নিং। লার্নিং এর যে থিওরি গুলো, লার্নিং কাকে বলে, লার্নিং এর এই যে কানেকশনিজম কি, কগনিটিভিজম কি, এই সমস্ত কিছুগুলো আপনাদেরকে পড়তে হবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং, কোন কোন বিষয়গুলো আমাদের শিক্ষণের ক্ষেত্রে প্রভাব ফেলে। এক কি, আমাদের ম্যাচুরেশন, আমাদের পরিণমন, আমাদের ইন্টারেস্ট, আগ্রহ, মোটিভেশন, আমাদের মেমোরি, অ্যাটেনশন, এই সমস্ত কিছু কোথাও না কোথাও গিয়ে আমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা প্রভাব ফেলে। এইগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। এবং সাইকোলজির কোনো পোর্শন বাদ দেওয়া যাবে না। সাইকোলজি পুরোটা ইম্পর্টেন্ট, ফিলোসফি পুরোটা ইম্পর্টেন্ট। অল্প পড়বেন কিন্তু কোয়ালিটিফুল পড়বেন। এখানে বাংলাতে আপনাদের দেওয়া রয়েছে যে বিকাশের কি কি স্তর, যে ফিজিক্যাল কি কি ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক, এখানে সঞ্চালনমূলক হবে, শালনমূলক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। প্রাক্ষরিক বিকাশ, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এই সমস্ত কিছুর কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো জানতে হবে। এবং তার সাথে সাথে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, যেটা আমি বললাম সিলেবাসে শুধুমাত্র 2 ফ্যাক্টর থিওরি দেওয়া রয়েছে, কিন্তু আপনাদের কি কি পড়তে হবে, স্পিয়ারম্যান পড়তে হবে, থার্স্টন পড়তে হবে, গিলফোর্ড পড়তে হবে। স্পিয়ারম্যানের 3 উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যান হবে না এখানে, এখানে গিলফোর্ড হবে। হ্যাঁ, এখানে গিলফোর্ডের গার্ডেনারের 3 উপাদান তত্ত্ব, এই সমস্ত কিছু আপনাদেরকে পড়তে হবে। বুদ্ধির অভিজ্ঞা, শ্রেণী বিভাগ, কিভাবে আমরা বুদ্ধির অভিজ্ঞা করবো, ইন্টেলিজেন্স টেস্ট রয়েছে, বিভিন্ন গ্রুপ টেস্ট, ভার্বাল টেস্ট, সমস্ত কিছু রয়েছে। পার্সোনালিটি টেস্ট রয়েছে, এই সমস্ত কিছু আপনাদেরকে পড়তে হবে। এবং থিওরিজ, থর্নডাইকের থিওরি, স্কিনারের থিওরি, ব্রুনারের থিওরি, কোনটাকে কি বলে, সমস্ত কিছু দেখতে হবে। সাইকোলজির জন্য আমি কিছু কিছু বই রেখেছি। এই 4টে বই যদি আপনারা পড়ে নেন, আপনাদের আর সাইকোলজি কি, মানে সাইকোলজিতে কেউ আটকাতে পারবে না। তাদের জন্য বাংলার জন্য আমি রেখেছি জয়ন্ত মেটে এবং দেবাশিস পাল। এই বই দুটো খুবই ভালো, দুটো বই ভালো। দুটো বইয়ের মধ্যে যে কোনোটা আপনি নিতে পারেন, যেটা আপনার সুবিধা। এই দুটো বই রয়েছে বাংলাতে, একটা হলো জয়ন্ত মেটে এবং আরেকটা হলো দেবাশিস পাল। এবং সাইকোলজির জন্য অ্যাডভান্স সাইকোলজি এস কে মঙ্গলের বইটা ভীষণ সহজ ভাষায় লেখা রয়েছে এবং প্রত্যেকে বুঝতে পারবে, এই বইটাও খুব ভালো। এবং তার সাথে সাথে অ্যাডভান্স সাইকোলজি এস এস চৌহান যে বইটা রয়েছে, এটাও ভালো। কিন্তু আমি সাজেস্ট করবো, আপনি যখন ফার্স্ট যদি কেনেন, তাহলে এস কে মঙ্গলের বইটা আপনাদের জন্য সুবিধা হবে, ইংরেজি বই যদি কেউ পড়ে। ওকে, নেক্সট আমাদের আসছে কি, সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। শিক্ষা হলো আমাদের সমাজের একটা অংশের মধ্যে পড়ে। শিক্ষা থেকে সমাজকে আলাদা করা যাবে না, সমাজ থেকে শিক্ষাকে আলাদা করা যাবে না। তো এই দুটোর মধ্যে কি ভিত্তি, কি সম্পর্ক রয়েছে, এইটা আমাদেরকে পড়তে হবে এই ইউনিটটাতে। সোশ্যাল গ্রুপ ভীষণ ইজি, এই ইউনিটটা সব থেকে ইজিয়েস্ট আমি বলবো, যে এই ইউনিটটা জাস্ট কনসেপচুয়াল বেসড হয়, ঠিক আছে, এবং কয়েকটা আমাদের ডেফিনেশন মাথায় রাখতে হয়, খুবই ইজি। সোশ্যাল গ্রুপ, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, সোশ্যাল প্রসেস, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসঅ্যাসোসিয়েটিভ, এডুকেশন, সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ, এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন, এই বিভিন্ন ধরনের সোশ্যাল গ্রুপের মধ্যে আমাদের সোশ্যাল গ্রুপ যে পার্টটা রয়েছে তার মধ্যে আমাদের এই বিষয়গুলো পড়তে হবে। নেক্সট হলো কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেমস অফ এডুকেশন ইন ইন্ডিয়া, লিটারেসি অ্যান্ড ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি অ্যান্ড এডুকেশন অফ এসসি, এসটি অ্যান্ড ওবিসি। আমাদের মানে কারেন্ট প্রবলেমস কি কি রয়েছে সেগুলো আমাদেরকে বার করতে হবে। লিটারেসি, নিরক্ষরতা, আনরিজার্ভেশন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এবং ইকুয়ালিটি কি, ইকুইটি কি, এই দুটোর মধ্যে পার্থক্য জানতে হবে। এসসি, এসটি, ওবিসিদের জন্য কি অপরচুনিটি রয়েছে, সমস্ত কিছু আমাদেরকে কি পড়তে হবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে বই কিনে পড়তে গেলে 1 বছর লাগবে, 3 মাসে কি করে হবে। দেখুন, আমি আপনাদের সামনে বইটা রেখেছি এই কারণেই যে আমাদের যেটা বিএসএসসিআই রয়েছে, ওখানে আপনাদের মক টেস্ট, আপনাদের মেটেরিয়ালস সমস্ত কিছু দেওয়া হয়। কিন্তু তারপরেও ধরুন কোনো কনসেপ্ট আপনি বই থেকে পড়তেই পারেন, নট নেসেসারি যে আপনার মনে হলো যে না এই কনসেপ্টটা আমার এই নোটে ভালো লাগছে না বা এই জায়গাটাতে ভালো লাগছে না। তো বইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, যতই আপনার চলে আসুক স্টাডি মেটেরিয়াল, যতই আপনার চলে আসুক ওই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জার, যেগুলো টেক্সট বই, তার কোনো রিপারকেশন বা তার কোনো রিপ্লেসমেন্ট হয় না। আপনার কোনো একটা টপিক মনে হলো যে টপিকটা আমার এখানে পড়তে সুবিধা হচ্ছে না, বা অনেকে থাকে এরকম যে যাদের শুধুমাত্র মেটেরিয়ালসে হয় না, কারণ আমাদের একজন স্টুডেন্টের উপর ফোকাস করলে হয় না, আমাদের নানান ধরনের স্টুডেন্ট থাকে, ঠিক আছে। তো তাদের কথা মাথায় রেখে আমাদেরকে বই সাজেস্ট করতে হবে। এবং অ্যাজ এ টিচার আমি সবসময় মনে করি যে বই পড়া সব থেকে বেস্ট
ঠিক আছে, 3 মাসেও আপনি বই পড়ে পরীক্ষা দিতে পারেন। আগে আগে আমি যদি বলি, যখন আপনাদের আগে পরীক্ষা হতো তখন তো এই ধরনের কিছু মেটেরিয়ালস বা কিছু থাকতো না, বই তো পড়তে হতো, টপিক অনুযায়ী বই পড়তে হতো। সেই জন্য বইকে কখনোই রিপ্লেস করা যাবে না। নেক্সট আমাদের সিলেবাসে আসি, যে কনসেপ্ট অফ সোসিওলজি, যেটা আমি ইংরেজিতে বললাম সেটা এখানে বাংলাতে লেখা রয়েছে, আমি আর রিপিট করছি না। যে সামাজিকীকরণ কি, সামাজিক পরিবর্তন কি, সামাজিক গোষ্ঠী কি, সমাজতত্ত্বের ধারণা কি, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। কনসেপ্ট অফ সোশ্যাল মোবিলিটি, সামাজিক বিচলন কি, সামাজিক কনসেপ্টগুলো যদি আপনারা না শুনে থাকেন আপনাদের কাছে এখন কঠিন মনে হবে, কিন্তু আমি বলছি সব থেকে ইজিয়েস্ট, ভীষণ ইজিয়েস্ট, জাস্ট কনসেপচুয়াল, একবার পড়বেন মাথায় থেকে যাবে, বুঝে পড়বেন মাথায় থেকে যাবে। শিক্ষার সমসুযোগ, কনসেপ্ট অফ ইকুয়ালিটি এন্ড এডুকেশনাল অপরচুনিটি, এটা রয়েছে। শিক্ষা সমাজতত্ত্বের জন্য আমি কিছু বই রেখেছি আপনাদের এখানে, যে শিক্ষা ও সমাজতত্ত্ব দেবাশিস পাল, এই বইটাও খুব ভালো, এবং দিব্যেন্দু ভট্টাচার্য এই বইটাতেও ভালো, ঠিক আছে। এবং তার সাথে সাথে এই বইটা ইংরেজির একটা বই, এটা আমি এডুকেশনাল ফিলোসফির ক্ষেত্রেও বললাম, এটা আমি এডুকেশনাল সোসিওলজির ক্ষেত্রেও বললাম। এই বইটা কিন্তু ভালো, এবং অনেকগুলো পেপার আপনাদের সামনে চলে আসে। এবং তার সাথে সোসিওলজিক্যাল এডুকেশন এস চান্দ্রা, এই বইটাও ভালো। ফার্স্ট দেবাশিস পাল, দিব্যেন্দু ভট্টাচার্য, এই দুটো হলো বাংলা বই, এবং এই দুটো হলো ইংরেজি বই। নেক্সট চলে আসে আমাদের 4th ইউনিট, যেটা হলো হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার ঐতিহাসিক ভিত্তি সমূহ। শিক্ষার ঐতিহাসিক ভিত্তি কি বলে, যে আমাদের এই যে প্রাচীন যুগ থেকে, আমরা যদি বলি যে আমাদের শিক্ষার উৎপত্তি কোথা থেকে হলো, আমরা মূলত শিক্ষাকে যদি দেখি মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। একটা কি, প্রাচীন ভারতের শিক্ষা, যেটা মূলত কি আপনাদের ব্রাহ্মণ এবং বুদ্ধিস্ট এডুকেশনকে বলে, অ্যানসিয়েন্ট এডুকেশনকে বলে। নেক্সট আমাদের কি আসে, ইসলামিক এডুকেশন বা মিডিয়াভাল এডুকেশন, মিডিয়াভাল ইন্ডিয়াতে মানে মধ্য ভারতীয় শিক্ষা, এই সময়টা। তারপরে কি আসে, আমাদের আধুনিক শিক্ষা, ঠিক আছে। তো এই আধুনিক শিক্ষার মধ্যে কি কি আসে, একটা আসে প্রি ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা আসে আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। শিক্ষার স্বাধীনতার আগে শিক্ষা এবং স্বাধীনতার পরে শিক্ষা, তো আমাদের মূলত এই 4টে ভাগে ভাগ করে মূলত শিক্ষার ইতিহাসকে পড়তে হয়, ঠিক আছে। এবং এই ব্রাহ্মণিক এবং বুদ্ধিস্ট এডুকেশনের মধ্যে এরকম কোশ্চেন আসে যে ব্রাহ্মণিক শিক্ষা কবে থেকে শুরু হয়, ইসলামিক শিক্ষা কবে থেকে শুরু হয়, বয়স কত, ব্রাহ্মণিক শিক্ষা শুরু হওয়ার অনুষ্ঠানের নাম কি, বুদ্ধিস্ট শিক্ষা শুরু হওয়ার অনুষ্ঠানের নাম কি, এই বেসিক বেসিক কোয়েশ্চেন মূলত আজ অব্দি এসেছে, আমাদেরকে আরেকটু ইনডেপথ করতে হবে। নেক্সট গেছে ল্যান্ডমার্ক ইন ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, যেটা আমি বললাম যে আমাদের স্বাধীনতার আগে কি ছিল, শ্রীরামপুর মিশনারি, মেকলে মিনিট, যেটা আমি বললাম যে ইংরেজি শিক্ষার জন্য, উডস ডেসপ্যাচ, হান্টার কমিশন, আমাদের ভারতের প্রথম প্রাথমিক শিক্ষা কমিশন স্বাধীনতার আগেকার, স্যাডলার কমিশন, ওয়ার্ধা স্কিম, এটা হবে ওয়ার্ধা, হ্যাঁ ওয়ারু হয়ে গেছে, ওয়ার্ধা স্কিম যেটা আমাদের গান্ধীজি করেছিল, এবং নেক্সট সার্জেন্ট রিপোর্ট, এরকম প্রচুর রয়েছে, এবং এগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। আপনাদেরকে বাংলায় রয়েছে, এই যে দেখুন এখানে লেখা রয়েছে সমাবর্তন, কি কি লক্ষ্য কি ছিল, দৈনন্দিন জীবন চর্চা কি ছিল, শিক্ষককে কেমন মানা হতো ব্রাহ্মণ্য বৌদ্ধ যুগে, এবং মুসলিম যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, নারীদের কতটা শিক্ষা দেওয়া হতো, এই সমস্ত কিছু পড়তে হবে। নেক্সট শ্রীরামপুর ত্রয়ী হবে, শ্রীরামপুর ত্রয়ীতে কারা কারা ছিল, কবে প্রবর্তিত হয়েছিল, এই বিষয়গুলো, সনদ আইন কি, চার্টার অ্যাক্ট কি, আমাদের মেকলে মিনিটে কি বলা হয়েছিল, মেকলে মিনিটে চুইয়ে পড়ার নীতি কি, সমস্ত ইনডেপথ আপনাদেরকে পড়তে হবে। কত সালে কি হয়েছিল সেগুলোও পড়তে হবে, ঠিক আছে। সালগুলো মাথায় রাখা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনাদের আসতেই পারে এরকম ভাবে যে সিরিয়াল ওয়াইজ, যে এরকম 4টে নাম দিয়ে দিল, দিয়ে বললো যে সিরিয়াল ওয়াইজ আপনারা সাজান, তার জন্য সালগুলো পড়া ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এখানে আরো ডিটেলস বাংলাতে দেওয়া রয়েছে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, একজন কমেন্ট করছেন যে ম্যাম বৈদিক শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষা এই দুটো কি একই? না, বৈদিক শিক্ষাটাকে না একদম শুরুর পর্যায়টাকে বলা হতো, আর ব্রাহ্মণ্য শিক্ষাটা তার পরবর্তী পর্যায়টাকে বলা হতো, ঠিক আছে। মানে আমাদের যদি প্রাচীন যুগের বলি, ফার্স্টে যে স্টার্টিংটা ছিল সেটা ছিল কি বৈদিক শিক্ষা, এবং তার পরবর্তী যখন আসলো সেটা হলো ব্রাহ্মণ্য যুগের শিক্ষা, ঠিক আছে। এবং তারপরে আসে বৌদ্ধ যুগ। মূলত অনেক বইয়ে লেখা থাকে বৈদিক এবং ব্রাহ্মণ্য শিক্ষা একই, ঠিক আছে, বাট দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশ, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, যেটা আমি অলরেডি বললাম যে এটা আমাদের কি পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, আমাদের স্বাধীনতার পরবর্তীকালে,
স্বাধীনতার পরবর্তীকালে কি রয়েছে আমাদের এনইপি যেটা রয়েছে, আমাদের জাতীয় শিক্ষানীতি, মুদালিয়ার কমিশন, আমাদের প্রথম, আমি যদি বলি আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি কমিশন, ঠিক। তারপরে কি এসেছিল আমাদের কোঠারি মুদালিয়ার কমিশন, যেটা আমাদের ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন। তারপরে আসে কি কোঠারি কমিশন। কোঠারি কমিশনের রিপোর্টের নাম কি ছিল, কত সালে হয়েছিল, কতজন সদস্য ছিল, বাঙালি কে ছিল, এই সমস্ত কিছু পড়তে হবে। রামমূর্তি কমিটি কি কি মিত্রা সি সাইলেন্ট ফিচার্স অফ এডুকেশন পলিসি স্টেটমেন্ট কি ছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি 1968-86 কি, এবং তার সাথে সাথে আপনাদেরকে অ্যাড করতে হবে জাতীয় শিক্ষানীতি 2020, এনইপি 2020 পড়তে হবে। কন্টেম্পোরারি ইস্যুস কি কি প্রবলেমস ছিল, এবং প্রেজেন্ট স্ট্রাকচার যেটা আমাদেরকে পড়তে হবে, যে এখন আমাদের প্রাইমারি সেকেন্ডারি লেভেলে কি ধরনের, ওয়েস্ট বেঙ্গলে কি স্ট্রাকচার রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন কি রয়েছে, এই সমস্ত কিছু পড়তে হবে। আপনাদের ওগুলোই ডিটেলসে লেখা রয়েছে, যে রাধাকৃষ্ণন কমিশনের লক্ষ্য, পাঠ্যক্রম, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার পদ্ধতি। মুদালিয়ার কমিশনেরও ঠিক একই বিষয়, কোঠারি কমিশনেরও ঠিক একই জিনিসপত্র, পাঠ্যক্রম কি, স্কুল গুচ্ছ কি, বিদ্যালয় জোট, এই বিষয়গুলো। জাতীয় শিক্ষানীতি কি, প্রোগ্রাম অফ অ্যাকশন কি, কত সালে হয়েছিল, এগুলো পড়তে হবে। এর জন্য আমি কয়েকটা বই যেগুলো রেখেছি, এই ভারতের শিক্ষা ও শিক্ষার ভারতায়ন, সুশীল রায়, এই বইটা খুব ভালো। এবং আরেকটা হলো গৌর দাস হালদারের একটা বই রয়েছে, যেটার ছবি আমি পাইনি, ওই বইটাও খুব ভালো বই। তো আপনারা যদি ফার্স্টে এই বইটা পড়তে চান, তো আপনারা জাস্ট এই বইটা পড়তে পারেন, ঠিক আছে। ভারতের শিক্ষা এবং শিক্ষার ভারতায়ন, এই বইটা ভীষণ ভালো। এবং তার সাথে সাথে মীর কুমার চট্টোপাধ্যায়ের এই বইটাও ভালো। এবং ইংরেজি এই একটা বইয়ে আপনাদের এই বিষয়টাও রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন, এই বইটাতে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। এটা অনেকটা মোটা বইটা, এবং এই সমস্ত বিভিন্ন ইউনিট গুলো আপনাদের এই বইটাতে কভার করে, ঠিক আছে। নেক্সট আসি কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটার্স, আমাদের মহান শিক্ষাবিদদের অবদান। আমাদের ভারতবর্ষে আমাদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাবিদরা রয়েছেন, কিছু কিছু ভারতীয় শিক্ষাবিদ রয়েছেন, কিছু কিছু আমাদের ওয়েস্টার্ন ফিলোসফার বা এডুকেশনিস্ট রয়েছে। তো ভারতীয়দের মধ্যে কাদের নাম দেওয়া রয়েছে, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী। এনারা কি কি কাজ করে গেছেন, এনাদের কন্ট্রিবিউশন কি, এনারা কিসের জন্য ফেমাস, এনাদের লেখা বিখ্যাত বইয়ের নাম কি, ভীষণ ইম্পর্টেন্ট, এনারা কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত কিছু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওয়েস্টার্নের মধ্যে কে কে রয়েছে, রুশো, পেস্তালচ্ছি, ডিউই, ফ্রয়েবেল, উইথ স্পেশাল এমফাসিস অন এইমস অফ এডুকেশন, মেথোডোলজি, ডিসিপ্লিন, রোল অফ টিচার ইন দেয়ার ওয়ার্কস। অর্থাৎ এই যে রুশো, পেস্তালচ্ছি, ডিউই, ফ্রয়েবেল, এনারা কি ধরনের, এনাদের শিক্ষার লক্ষ্য কি ছিল, এনাদের শিক্ষার পদ্ধতি কি ছিল, শৃঙ্খলা কি ছিল, রোল অফ টিচার কি ছিল, এই সমস্ত কিছু করতে হবে। এবং এটা আপনাদের কনসেপচুয়ালি এবং কিওয়ার্ড অনুযায়ী মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি বলেছে, শিক্ষক শিক্ষণ ব্যবস্থার প্রবর্তক, ভারত প্রাথমিক শিক্ষা, জনশিক্ষা বা আমাদের স্ত্রী শিক্ষার বিস্তারে কি ভূমিকা পালন করে গেছে, মেট্রোপলিটন ইনস্টিটিউট, সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগর কি বলে গেছেন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন কি ছিল, তার মতে শিক্ষার লক্ষ্য কি ছিল, পাঠ্যক্রম কি ছিল, তিনি গণশিক্ষা নিয়ে কি বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা করেছিল, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল, সেখানকার শিক্ষা পদ্ধতি কি ছিল, সেগুলো পড়তে হবে। এবং মোহনদাস করমচাঁদ গান্ধী, তার মতে শিক্ষা কি, তিনি শিক্ষাকে কিভাবে বলেছেন, সেগুলো আপনাদেরকে জানতে হবে। তিনি মূলত হাতে কলমে শিক্ষা বা হস্তশিল্প, কুটির শিল্পের উপর মূলত ফোকাস করেছিলেন, বুনিয়াদী শিক্ষার কথা বলেছিলেন, বুনিয়াদী শিক্ষার স্ট্রাকচার কি ছিল, এই বিষয়গুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, এখানে যারা ওয়েস্টার্ন ফিলোসফার তাদের নাম দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি জ্যাক রুশোর মতে শিক্ষা কি ছিল, পেস্তালচ্ছি, জন ডিউই, যেমন আমাদের প্রাগমাটিজমের প্রবর্তক আমি যদি বলি জন ডিউই, ন্যাচারালিজমের প্রবর্তক আমি যদি বলি রুশো, এনাদের শিক্ষার ধারণা কি ছিল, এই সমস্ত কিছু আপনাদেরকে জানতে হবে। এর জন্য আমি কতগুলো বই রেখেছি। এই বইটা আমাদের সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যে সেকেন্ড বইটা রয়েছে, এবং আমাদের এই বই পেপারটার জন্য, গ্রেট এডুকেটার্স এর জন্য এই বইটা ভালো আমি বলতে পারি, ঠিক আছে। এবং মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা যেটা রয়েছে মিহির কুমার, এখানে খুব শর্ট করে দেওয়া রয়েছে, এই বইটাও ভালো, হ্যাঁ। এবং ইংরেজির মধ্যে এই বই দুটো খুব ভালো, খুবই ভালো এই বই দুটো। এই বইটা তো আমি বারবার করেই প্রত্যেকটা স্লাইডেই বোধহয় কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি, তো প্রত্যেকটা এই একটা বই কিনে নিলে আপনাদের
হয়ে গেল, অর্ধেকের বেশি ইউনিট আপনাদের এখানেই কভার করে গেল। ঠিক আছে, নেক্সট আছে গাইডেন্স এবং কাউন্সিলিং বা গাইডেন্স ইন এডুকেশন এন্ড ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া ইন এডুকেশন। আপনাদের গাইডেন্স কাউন্সিলিং কি? শিক্ষায় পরামর্শ দান এবং নির্দেশনা দান। গাইডেন্স কাকে বলে? গাইডেন্স কেন? আপনারা কি জানেন যে গাইডেন্স এর উপর আলাদা কোর্স হয়, কাউন্সিলিং এর উপর আলাদা কোর্স হয়? আপনারা যারা এডুকেশন নিয়ে পড়েছেন বা অন্যান্য যে কোনো সাবজেক্ট তারা করতে পারেন। বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটে এই ধরনের কোর্সগুলো করানো হয় এবং তারপরে ভ্যাকান্সিও বেরোয় গাইডেন্স কাউন্সিলিং এর জন্য। অ্যাজ এ কাউন্সিলর টিচিং পোস্টও আপনাদের ফাঁকা থাকে। তো গাইডেন্স কাউন্সিলিং ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা স্কুলে, আমি যদি বলি আপনার বিশেষ করে যখন যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখবেন ওখানে কিন্তু একজন করে এরকম টিচার থাকেন। ঠিক আছে, এবং প্রচুর বাংলার, আমি বেঙ্গলের স্কুলগুলোর কথা মনে হয় না স্কুলগুলোতে এই মানে আপনাদের ফ্যাকাল্টি থাকে, কিন্তু আপনারা যদি বেঙ্গলের বাইরেও যান দেখবেন প্রচুর এই কাউন্সিলিং, গাইডেন্স কাউন্সিলিং এর উপর কোর্স করে আপনাদের সামনে ফ্যাকাল্টি থাকে। ঠিক আছে, কেন প্রয়োজন আমাদের গাইডেন্স কাউন্সিলিং? কেন প্রয়োজন? এর কি কি কনসেপ্ট, টাইপস, কি কি ধরনের টুলস হয়, টেকনিক্স এন্ড ইম্পর্টেন্স কি, এই সমস্ত কিছু। স্পেশাল এডুকেশনে কাউন্সিলর থাকে। হ্যাঁ, স্পেশাল এডুকেশন আলাদা টপিক হয়ে গেল। স্পেশাল এডুকেশনের জন্য ওটা মানে ওটা যেন আলাদা কোর্স করতে হয়। আর এটা কাউন্সিলর বা গাইডেন্স আমি যদি বলি, এটা হলো ওভারঅল। ঠিক আছে, শুধুমাত্র স্পেশাল এডুকেশনের জন্য থাকে না, এটা ওভারঅল প্রত্যেকের জন্যই থাকে, মানে যে কোনো স্টুডেন্টদের জন্যই থাকে। ঠিক আছে, আর যারা স্পেশাল এডুকেশন তাদের জন্য তো আলাদাভাবে স্পেশাল এডুকেশন নিয়ে পড়তে হয়, দিয়ে স্পেশাল এডুকেশনে বিএড করতে হয়, তো তাদের সিলেবাসটা কমপ্লিটলি আলাদা হয়। ওকে, নেক্সট কি আসে? ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন। প্রিন্ট মিডিয়া, সিনেমা, রেডিও, বেসিক কিছুই না এখানে। প্রিন্ট মিডিয়া কি, যেমন নিউজ পেপার, এই বিষয়গুলো। সিনেমা কি, রেডিও কিভাবে আপনাদের শিক্ষার ক্ষেত্রে হেল্প করছে। ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন, টেলিভিশনে বিভিন্ন ধরনের চ্যানেল হয় যেগুলো আপনাদের, যেমন ইগনুর বিভিন্ন চ্যানেল হয়, যেগুলো এনসিইআরটির বিভিন্ন চ্যানেল হয়, যেগুলো আপনাদেরকে কি করে বিভিন্ন ক্লাসের জন্য আলাদা আলাদা চ্যানেল হয়। তো ওগুলো একটু আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, অত ইনডেপথ নাও আসতে পারে, আবার আসতেও পারে কোশ্চেন। ঠিক আছে, তো কনসেপ্ট ইন গাইডেন্স, আমাদেরকে গাইডেন্সের কনসেপ্ট, ধারণা, পরিধি, নীতিসমূহ, প্রিন্সিপালস, স্টেজেস সমস্ত জানতে হবে। কনসেপ্ট অফ কাউন্সিলিং, লক্ষ্য সমূহ, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, আপনাদের স্টেপস গুলো, কি কি স্টেপ রয়েছে, এবং তার সাথে সাথে আপনাদের কি যে এর পরিধি কতটা, এর প্রয়োজনীয়তা কি, এই সমস্ত, এবং তার সাথে কি সাইকোথেরাপি, আমাদের বিভিন্ন মনোচিকিৎসা যেগুলো রয়েছে সেগুলো জানতে হবে। পরামর্শ দাতার নৈতিকতা, এথিক্যাল ইস্যুস ইন কাউন্সিলিং প্রসেস, এগুলো জানতে হবে। ওকে, নেক্সট যদি বলি আমরা এডুকেশনাল গাইডেন্স, একই রকম ভাবে এডুকেশন গাইডেন্সের প্রকারভেদ আমাদেরকে জানতে হবে। এডুকেশনাল গাইডেন্স, ভোকেশনাল, আমাদের পরামর্শ দানের অ্যাপ্রোচ, প্রত্যক্ষ, ডিরেক্ট কাউন্সিলিং, বিভিন্ন টাইপস গুলো আর কি। আমাদের দলগত পরামর্শ দান, ব্যক্তিগত পরামর্শ দান কিভাবে করা যেতে পারে, এইগুলো জাস্ট কনসেপ্ট আপনাদেরকে জানতে হবে। এবং এই পেপারটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা আপনাদের জাস্ট বুঝে পড়লে আপনাদের নিজেদেরই ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, এমন কিছু কঠিন নয়। নেক্সট কি? এডুকেশনাল ইনফরমেশন, শিক্ষার বিভিন্ন সম্পর্কিত তথ্য, যেমন ব্যক্তিগত, পেশাগত তথ্য, পরামর্শদানের প্রয়োজনীয়তা, গাইডেন্স কাউন্সিলিং, তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ, ইনফরমেশন আপনি কিভাবে কালেক্ট করবেন, সেগুলোকে কিভাবে প্রিজার্ভ করবেন। যেহেতু গাইডেন্স কাউন্সিলিং একটা এমন টেকনিক যেখানে একজন ইন্ডিভিজুয়ালের সাথে কি করা হয়, তাকে বিভিন্ন সাজেশন দেওয়া হয় বা তার কি সমস্যা রয়েছে সেগুলো জানতে চাওয়া হয়, এবং সেগুলোকে নোট ডাউন করে না রাখলে কি হবে, আপনি পারবেন না তার সলিউশন করতে। তো সেগুলোকে কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটারও টেকনিক রয়েছে, সেগুলো জানতে হবে। এবং কেস স্টাডি কি, কেস হিস্ট্রি কি, এগুলো জানতে হবে। মাস মিডিয়ার মধ্যে যেগুলো আমি বললাম এই বিষয়গুলো জানতে হবে। নেক্সট আপনাদের যেটা 8 নম্বর ইউনিট রয়েছে সেটা হলো মেন্টাল হাইজিন, মানসিক স্বাস্থ্য। আপনাদের মানসিক স্বাস্থ্য কি বলছে? মানসিক, আমাদের যেমন 2 ধরনের স্বাস্থ্য হয়, আমরা সাধারণত মানসিক স্বাস্থ্যটাকে স্বাস্থ্যের মধ্যে ফেলিই না। আমাদের মূলত 2 ধরনের স্বাস্থ্য হয়। একটা কি? আমাদের দৈহিক স্বাস্থ্য, যেখানে আমাদের লাগছে, কাটছে, ইয়ে হচ্ছে, কাটছে, তো সেই জিনিসগুলো কি হচ্ছে আমাদের, যে আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যে মানসিক স্বাস্থ্য বা আমাদের যে মেন্টাল হাইজিন, এইটাকে রক্ষা করার কথা কেউ বলে না। এখন অনেকটা বেরিয়ে এসছে, কিন্তু আমি যদি বলি তাও অতটাও স্বাচ্ছন্দ্যের সাথে মানুষ বলতে পারে না।
আজকের ক্লাসটা কি শুধু সিলেবাসটা বোঝানো হবে ম্যাম? না, শুধু সিলেবাস না, আমি আপনাদেরকে ফার্স্টেই আপনাদের স্ট্র্যাটেজি বললাম যে আপনারা কিভাবে শুরু করবেন। আজকের ক্লাসটা মূলত স্ট্র্যাটেজি এবং তার সাথে সিলেবাস। ঠিক, তো আপনারা কিভাবে শুরু করবেন ক্লাসটা, কিভাবে আপনারা পড়াটা স্টার্ট করবেন, কিভাবে নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করবেন সেটার জন্য, এবং তার সাথে সিলেবাসও আমি একটু তুলে ধরছি। আর ইউনিট 7 এর বুক আমি জানি, আমি ইউনিট 7 এবং ইউনিট 8 এই দুটো একসাথে বলবো। ঠিক আছে, এই দুটো মূলত একটাই বইয়ের মধ্যে থাকে, তো সেই জন্য আমি দুটো একসাথে বলবো বলে আমি ইউনিট 7 এর পরে বইয়ের নাম দিইনি, একেবারে ইউনিট 8 এর পরে আপনাদেরকে আমি বইয়ের নাম বলবো। ঠিক আছে, যারা কোশ্চেন করছেন যে রাজশ্রী, হাকিম, দীপঙ্কর, শান্তু, আমি এদেরকে বললাম। ঠিক আছে, আচ্ছা, তো মেন্টাল হাইজিনের মধ্যে কি কি আমরা পড়বো, যে কনসেপ্ট অ্যান্ড ক্রাইটেরিয়া অফ মেন্টাল হেলথ, কনসেপ্ট অফ মেন্টাল হাইজিন, মেন্টাল হেলথ এবং হাইজিন বলতে কি বোঝায়, এগুলো জাস্ট কনসেপচুয়াল পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে ইন ডেপথ কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, তো এখান থেকে কি কোশ্চেন আসে, আপনাকে কনসেপ্ট করতে হবে যে মেন্টাল হেলথ বলতে কি বোঝায়, হাইজিন বলতে কি বোঝায়, এটার কেন প্রয়োজন, এটার কি কি ধরনের টাইপস হয়, এটা কি কি কারণে হতে পারে। ঠিক আছে, তারপর কি মেন্টাল ডিসঅর্ডার, কি কি ধরনের ডিসঅর্ডার হতে পারে, প্রচুর ধরনের ডিসঅর্ডার হয়, যে সেগুলো কি, সেগুলো আপনারা কিভাবে, এবং অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেটা আপনাদের ফ্রয়েড দিয়েছিল, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট মেকানিজম দিয়েছিল, ডিফেন্স মেকানিজম যেটাকে আমরা বলতে পারি। তো সেইগুলো আপনাদেরকে জানতে হবে। মেন্টাল ডিসঅর্ডার বলতে কি বোঝায়, কি সেগুলোকে আমরা কিভাবে মেজার করব, কিভাবে থেরাপি দিব, কি কি ধরনের থেরাপি হয়, এই বিষয়গুলো পড়তে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বাংলাতে দেওয়া রয়েছে, আমি যেগুলো অলরেডি বলে দিয়েছি সেগুলো ইংলিশে দেওয়া রয়েছে, যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট কি, অপসঙ্গতি কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকে গুড অ্যাডজাস্টমেন্টের, এই সমস্ত কিছু। এবার আমি বলি যেটা আপনাদের গাইডেন্স কাউন্সিলিং, এবং তার সাথে সাথে যেটা আপনাদের ইউনিট 8 মেন্টাল হেলথ এন্ড হাইজিন, এই দুটোর জন্য বাংলা এই দুটো বই এনাফ। আপনারা যদি শুধুমাত্র একটা বই কেনেন, সনৎ কুমার ঘোষের বইটা খুব ভালো, আপনারা শুধুমাত্র ওই বইটা থেকে পড়তে পারেন। ওই বইটা একটা কিনলেই আপনাদের গোটা পেপারটা আর কি কভার হয়ে যাবে। যদি আমি টেক্সট কনটেক্সট বলি, প্রত্যেকটা খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। তো ইউনিট 7 এবং ইউনিট 8 এর জন্য এই বই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাম এডুকেশন ভ্যাকান্সি থাকতে পারে, প্লিজ জানাবেন। হ্যাঁ, অবশ্যই থাকবে, এবং এটা আপনারা কালকে পরশুর মধ্যে আপনাদের সামনে সম্পূর্ণ চলে আসবে। ঠিক আছে ম্যাম, লাস্টে সবগুলো ইউনিটের বুকস গুলো একবার একটু দেখিয়ে দেবেন, দিলে ভালো হয়। ওকে দিব্যেন্দু ম্যাম, ইউনিট 7 এর বুক গুলো একটু বলবেন। এই যে আমি বললাম ইউনিট 7 এবং ইউনিট 8 এর জন্য এই বইটা, এই বই দুটো ইম্পর্টেন্ট। ইউনিট 7 গাইডেন্স কাউন্সিলিং রয়েছে, এবং ইউনিট 8 এ আমাদের রয়েছে কি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। তো এই বইগুলোতেই এই দুটো ইউনিট আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের 9 নম্বর যে ইউনিটটা রয়েছে সেটা হলো মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন। আমাদের শিক্ষার পরিমাপ এবং মূল্যায়ন কি, শিক্ষার পরিমাপ এবং মূল্যায়ন বলতে কি বোঝায়, মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে কি পার্থক্য রয়েছে, দুটোর মধ্যে কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কি কি টাইপস রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, নিড অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন, টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন, কনস্ট্রাকশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট। আপনারা অ্যাচিভমেন্ট টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাটিটিউড টেস্ট, এগুলো আপনাদেরকে জানতে হবে। সেগুলোকে কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করবে, স্ট্যান্ডার্ডাইজ বলতে কি বোঝায়, এই শব্দগুলো আপনাদের কাছে এখন কঠিন হতে পারে, বাট এই শব্দগুলো যখন আপনারা পড়বেন আপনাদের সহজ মনে হবে। আপনাদেরকে এমন ভাবে আমরা পড়াবো যে আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। ডিফেক্টস of present system of examination and suggestions for its improvement, এটা কি এখনকার এডুকেশন সিস্টেমে কি ডিফেক্টস রয়েছে সেটা দেখা, এবং সেটার জন্য ইমপ্রুভমেন্টের জন্য কি কি সাজেশনস দেওয়া যেতে পারে। ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, ওই যে আমি বললাম ডিফারেন্ট টাইপস অফ টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, আমাদের আপনাদের এই যে বিভিন্ন ধরনের অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, এগুলো পড়তে হবে। সেগুলো কি টেস্ট ফর দ্য মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, ইন্টারেস্ট অ্যান্ড পার্সোনালিটি। ইন্টেলিজেন্স, আপনারা যখন সাইকোলজি পড়েছিলেন ইন্টেলিজেন্স এন্ড পার্সোনালিটি, তখনই আপনাদেরকে বিভিন্ন টেস্টের নাম আমি অলরেডি বলে দিয়েছিলাম, এবং একই জিনিস আপনাদের আবার ইউনিট 9 এ রয়েছে। তো একটা জায়গাতে পড়লেই হবে যে কি কি ধরনের ইন্টেলিজেন্স এবং পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারেস্ট টেস্টও কি কি ধরনের হয়। ম্যাম বাসুদেব কি বলছে যে ম্যাম কত ভ্যাকান্সি থাকতে পারে,
এটা তো আমি বলতে পারছি না যে এডুকেশনে, আমি ওভারঅল যেটা আপনাদের অফিসিয়াল নোটিশ বলেছি যে 6,912 জন, সেটা সব সাবজেক্ট মিলিয়ে। এবার এডুকেশনে পার্টিকুলার কতটা ভ্যাকান্সি থাকবে সেটা তো আমরা আর 24 ঘন্টা 48 ঘন্টা অপেক্ষা, এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন এইটুকুটাও অপেক্ষা করুন, একদম আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে আপনাদের সামনে আসবো, ঠিক আছে? এবং আমাদের বিএসএসসিআই টিম সবসময় আপনাদের সামনে অথেন্টিক এবং সবার আগে ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করে, ঠিক আছে? ম্যাম, নেট সেটে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে ম্যাম? করতে হবে। দেখুন, আগে আপনাদের যেগুলো প্রিভিয়াস ইয়ার, আপনাদের যদি এসএসসি এসএলএসটি আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকে সেগুলো করুন, ঠিক আছে? তার সাথে সাথে আমি বলবো যে 11-12 এর প্রচুর বই থাকে, 11-12 আপনাদের কাছে বই রয়েছে, পুরনো বই রয়েছে, আপনারা ওইগুলো কনসেপ্ট ওয়াইজ পড়ুন এবং সেগুলোকে ক্লিয়ার করুন, ঠিক আছে? তারপর আপনারা তারপর আপনারা বিভিন্ন ধরনের আরো আদার্স যে বিভিন্ন অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো হয়, DSSSB, বিহার টেট, এই পরীক্ষাগুলোর কোশ্চেন আপনারা অনলাইনে প্রচুর পেয়ে যাবেন অ্যাভেলেবেল, সেগুলো পড়ুন, ঠিক আছে? তো কোশ্চেনের অভাব নেই, এবং তার সাথে সাথে যারা আমাদের পারচেস করবে তাদেরকে খুঁজতেও হবে না যে কোথা থেকে কি কোশ্চেন করবো, আপনারা জাস্ট আপনাদের সামনে পেয়ে যাবেন, একদম পারস্তা খালি, একদম আপনাদের সামনে দিয়ে দেওয়া হবে, আপনারা জাস্ট ওগুলো অ্যাপ্লাই করবেন, আপনারা জাস্ট ওগুলো দিনের পর দিন দেবেন, তাহলেই হবে। কোথায় কি কোশ্চেন করবো খুঁজতে হবে, এই করতে হবে, ওগুলো আমাদের দায়িত্ব, আপনারা যদি আমাদের বিএসএসসিআই টিমের সঙ্গে যুক্ত হন। ম্যাম, নেট সেটের হলো ম্যাম, বইগুলো আর একবার দেখিয়ে দেবেন। একদম বিদ্যা, আমি অবশ্যই দেখাবো। 2016 সালে কত সিট ছিল ম্যাম? আমি বলতে পারছি না 2016 সালে কত সিট ছিল ম্যাম। ইউনিট 1 একবার বললে ভালো হতো। ওকে, আমি আবার অবশ্যই বলে দেবো। নন্দিতা সাহা, আমি অবশ্যই বলবো। আচ্ছা, নেক্সট আমাদের ইউনিট 9 এ যেটা রয়েছে যে কনসেপ্ট অফ মেজারমেন্ট, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে বিভিন্ন স্কেল, রেশিও স্কেল, আপনাদের অর্ডিনাল স্কেল, ইন্টারভ্যাল স্কেল, এই স্কেলগুলো কি, এগুলোর কি কি বৈশিষ্ট্য, এইগুলো আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে, মূল্যায়নের ধারণা, সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, পরিধি, কার্যাবলী জানতে হবে। মূল্যায়ন এবং পরীক্ষার মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা জানতে হবে। কি কি হাতিয়ার বা কি কি টুলস ব্যবহার করা যেতে পারে, টুলস এর কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো জানতে হবে। নর্ম রেফারেন্স টেস্ট কি, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট কি, অবজেক্টিভ টেস্ট, এসএ টাইপ, অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট, এই সমস্ত কিছু পড়তে হবে। আমি অলরেডি বলে দিয়েছি ইন্টারেস্ট ইনভেন্টারি, টাইপস অফ এডুকেশনাল টেস্ট, পারদর্শিতার অভিজ্ঞতা নির্ণায়ক, যেগুলো হলো কি প্লেসমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, এইগুলো। এই গেল আপনাদের ইউনিট 9, এবং ইউনিট 9 এর জন্য কিছু আপনাদের সামনে আমি বই রেখেছি, যেটা হলো শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন, দেবাশিস পালধর, এবং শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ, প্রণব কুমার চক্রবর্তী। এই দুটো বাংলা বই ভালো, এবং এই ইংরেজি বইটা খুবই ভালো, যেটা টেস্ট মেজারমেন্ট এন্ড রিসার্চ মেথডস এন্ড বিহেভিয়ারাল সায়েন্স, একে সিং। এই ইংরেজি বইটা খুব ভালো, এবং এই বাংলা বই দুটোও ভালো, ঠিক আছে? এই বইগুলো আপনারা ফলো করতে পারেন। একসাথে 50টা বই কিনে নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনারা দেখুন, দেখে আপনাদের যেটা ভালো লাগবে সেটা একটা কিনুন, তাহলেই হবে, ঠিক আছে? দেবাশিস পালধরের বইটা নিতে পারেন, ভালো বই এটা। নেক্সট যেটা আপনাদের লাস্ট এন্ড ফাইনাল রয়েছে সেটা হলো শিক্ষায় রাশিবিজ্ঞান, শিক্ষামূলক রাশিবিজ্ঞান বা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। শিক্ষায় রাশিবিজ্ঞান কথাটা মানে, স্ট্যাটিস্টিক্স মানে যে খুব কঠিন, খুব শক্ত না, আপনাদের বেসিক 11-12 এর স্ট্যাটিস্টিক্স আসবে, ঠিক আছে? আমি যদি বলি যে বেসিক 11-12 বলতে আপনাদের মিডিয়ান, মোড, এসডি, এইটুকু আসবে, তার বেশি সাধারণত আসে না, ঠিক আছে? তো আমরা তাও আপনাদেরকে বেশি প্র্যাকটিস করাবো, কিন্তু যেগুলো বেসিক ওগুলো আপনাদেরকে ভালো মতো করতে হবে, ঠিক আছে? মিন, মিডিয়ান, মোড বারবার করে প্র্যাকটিস করতে হবে, এবং আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। এসএলএসটি এসছিল, মাদ্রাসার কোয়েশ্চেনেই এসছিল এইচডি বার করার জন্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নিড ফর দ্য স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, আমাদের শিক্ষা রাশিবিজ্ঞানের কি প্রয়োজনীয়তা রয়েছে, কেন আমরা স্ট্যাটিস্টিক্স পড়বো, কেন আমাদের রাশিবিজ্ঞানের দরকার, ফালতু ফালতু ম্যাথের কি দরকার, আমরা তো পড়ছি আর্টস সাবজেক্ট, তাহলে কেন স্ট্যাটিস্টিক থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা,
ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আপনারা কথাটা একটা ভারী মনে হচ্ছে, কিন্তু যখন কনসেপ্টটা পড়বেন তখন দেখবেন যে এটা কি বোঝাচ্ছে, এটার অর্থ কি। সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা কি, মেজার অফ ভ্যারিয়াবিলিটি, বিভিন্ন ধরনের ভ্যারিয়াবিলিটি কিভাবে আমরা মেজার করব সেগুলো, নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এনপিসি ভীষণ ইম্পর্টেন্ট। এনপিসি কি, এনপিসির কোন সিগমাতে কত পার্সেন্ট স্টুডেন্ট ক্যারি করে, কত পার্সেন্ট মানুষ ক্যারি করে, এই সমস্ত কিছু পার্সেন্টেজ ওয়াইজ আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্কিউনেস এবং কার্টোসিস কি, পার্সেন্টাইল এবং পার্সেন্টেজ কি, পার্সেন্টেজ এবং পার্সেন্টাইলের মধ্যে কি পার্থক্য রয়েছে, পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল র্যাঙ্ক কি। এখনকার আপনাদের এইচএস এর আপনারা যদি কোয়েশ্চেন দেখেন, এই এইচএস এর যদি আপনারা রেজাল্ট দেখেন, ওখানে আপনারা দেখতে পাবেন যে ওখানে পার্সেন্টাইলে আপনাদের নাম্বার আসে পার্সেন্টেজের বদলেও। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা জানতে হবে আপনাদের। ডিরাইভড স্কোর কি, স্ট্যান্ডার্ড স্কোর কি, টি স্কোর, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এগুলো আপনারা না পড়লে বুঝতে পারবেন না এবং এটার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। স্ট্যাটিস্টিক্সটা কি আপনাদেরকে আমি বলবো, রিসার্চ এবং স্ট্যাটিস্টিক্স মানে ইউনিট 9 এবং ইউনিট 10, মূল্যায়ন এবং আপনাদের এই রাশি বিজ্ঞান রিসার্চ মধ্যে একটা পার্ট আমি বলতে পারি এই স্ট্যাটিস্টিকটা। এটা আপনাদেরকে একদম টু দা পয়েন্ট বুঝে পড়তে হবে, না হলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। রাশি বিজ্ঞানের ধারণা, পরিসংখ্যান বন্টন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, প্রকারভেদ কি কি হয়, লেখচিত্র কি কি ধরনের লেখচিত্র হয়, কেন্দ্রীয় প্রবণতা কি, বিষমতার পরিমাপ বলতে কি বোঝায়, স্বাভাবিক বন্টন কি, নর্মাল ডিস্ট্রিবিউশন কি, এইগুলো। কোরিলেশন কাকে বলে, কোরিলেশনের ধারণা, কোরিলেশনের প্রকারভেদ, গুরুত্ব, তাৎপর্য, ব্যবহার, এই বিষয়গুলো জানতে হবে। বাইসেরিয়াল কোরিলেশন, দ্বিকোটিক সহ সম্বন্ধ বা সহগতি, এটা জানতে হবে। পয়েন্ট বাইসেরিয়াল কোরিলেশন, জিরো কোএফিসিয়েন্ট কোরিলেশন আমরা বলতে পারি, বা ফাই সহ আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা বলতে পারি। পার্শিয়াল কোরিলেশন কি, মাল্টিপল কোরিলেশন কি, এই সমস্ত কিছু আপনাদেরকে ইউনিট 10 এ পড়তে হবে, ঠিক আছে। এবং এই যে আমি বললাম পার্সেন্টাইল কি, পার্সেন্টাইল র্যাঙ্ক কি, জেড স্কোর আমরা কখন করব, জেড স্কোর বলতে কতজনকে বোঝায়, টি স্কোর বলতে কতজনকে বোঝায়, এর কি সুবিধা, সি স্কোর কি, এই সমস্ত কিছু আপনাদেরকে পড়তে হবে। এবং এই ইউনিট 10 এর জন্য আপনাদের কি পড়তে হবে, এই যে দুটো বই এনাফ। বাংলায় শিক্ষা গবেষণায় পদ্ধতি, রাশি বিজ্ঞান কৌশল, এই বইটা দেবাশিস পালের বইটা খুব ভালো, এবং ইংরেজি এসকে মঙ্গলের বইটা খুব ভালো। এই বই দুটো পড়লে আপনাদের আর কিছু দরকার নেই, মানে যে বাংলা পড়বে বাংলা, যে ইংরেজি পড়বে ইংরেজি, যার যেটাতে সুবিধা, এই দুটো বই পড়লে আর পড়ার দরকার নেই। এই গেল আমাদের কি হলো সিলেবাস, যেটা আপনাদের এসএলএসটি বা আপনাদের এসএসসি এসএলএসটির জন্য প্রয়োজন। এবং আমি বইগুলো আরেকবার আপনাদেরকে রিভাইজ করিয়ে দিচ্ছি যে ইউনিট 1 এর জন্য কোন বই, ইউনিট 2 এর জন্য কোন বই, যে যারা অনেকে কমেন্ট করেছিলেন তাদের জন্য, ঠিক আছে। যেটা ইউনিট 1 এ কি ছিল, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন। একজন আমাকে বলেছিলেন যে ম্যাম ইউনিট 1টা একবার বললে ভালো হতো, নন্দিতা, তার জন্য বলছি যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনে কি বলেছিল, যে শিক্ষা ও দর্শন কি, শিক্ষা দার্শনিক ভিত্তিসমূহ কি, শিক্ষা ও দর্শন বলতে কি বোঝায়, দর্শনের আক্ষরিক অর্থ কি, দর্শন শব্দটা কোথা থেকে উৎপত্তি, শিক্ষা শব্দটার আক্ষরিক অর্থ কি, শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ ধারণা, ফর্মাল ইনফর্মাল এডুকেশন, এই সমস্ত কিছুর মধ্যে পড়তে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি আমাদের বিভিন্ন ধরনের যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো জানতে হবে। এবং আমাদের কি দার্শনিক বা দর্শন, সেই দর্শনের ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো রয়েছে, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, মার্কসিজম, এইগুলো আমাদের সিলেবাসে রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে, যেগুলো আমাদের ওয়েস্টার্ন। আমাদের কিন্তু ভারতীয় দর্শনের নাম নেই, আমাদের শুধুমাত্র যেগুলো ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে সেগুলো রয়েছে, তো আমাদের এই কয়েকটাই পড়তে হবে, ঠিক আছে। এই আইডিয়ালিজমের কাকে বলে, আইডিয়ালিজমের কোন শিক্ষাবিদ আমাদের আইডিয়ালিজম সম্পর্কে কি ধরনের ডেফিনেশন দিয়ে গেছেন, কোন শিক্ষাবিদ আইডিয়ালিজমের জন্য বিখ্যাত, কোন শিক্ষাবিদ আমাদের প্র্যাগমাটিজমের জন্য বিখ্যাত, যেটা আমি অলরেডি বললাম জন ডিউই, তো এইগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো এখানে বাংলাতে দেওয়া রয়েছে, আমি আর বলছি না। এবার আমি জাস্ট ইউনিট ওয়াইজ আপনাদেরকে একবার করে জাস্ট বইগুলো দেখিয়ে দিচ্ছি। বুক লিস্টের পিডিএফ পাওয়া যায় আপনাদের, এই গোটা পিডিএফটাই আমি যেটা আজকে পড়ালাম, এই গোটা পিডিএফটাই আপনাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো
সেটা নিয়ে চিন্তা করার বিষয় না। যারা অবশ্যই যারা আমাদের পেইড ব্যাচে রয়েছে তাদের জন্য। এবং এই যে ইউনিট 1 এর জন্য আমি কিছু বইয়ের ছবি রেখেছি এখানে। ইউনিট 1 এর জন্য কি কি বই রয়েছে? ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটা মিহির কুমার চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, এবং এই শিক্ষা তত্ত্ব এবং দর্শন, এটা সোসিওলজিক্যাল ফাউন্ডেশন এবং এডুকেশনাল ফিলোসফি দুটোই এই বইটাতে কভার করে, সুশীল রায়ের। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? এস চন্দ্রা ইংরেজি বই এবং এস সামিউল রবি, এটা রয়েছে একটা ইউনিট 1 এর এই বইগুলো। ঠিক আছে, এবার আমরা চলে যাব ইউনিট 2 এর বই। ইউনিট 2 এ কোন কোন বইগুলো রয়েছে? ফার্স্টে রয়েছে শৈশবকালীন শিক্ষা এবং, আচ্ছা আমার পিপিটি কি আটকে গেছে? শো করছে আমার পিপিটিটা? একটু জানাবেন আমাকে। ওকে ওকে ওকে, ঠিক আছে। এডুকেশনাল সাইকোলজি যেটা রয়েছে ইউনিট 2টা, সেই ইউনিট 2 এর জন্য আমাদের কাছে এই বইগুলো রয়েছে। যে জয়ন্ত মেটের যে বইটা রয়েছে, সেই জয়ন্ত মেটের বইটা খুব ভালো, খুব ভালো এই বইটা। এবং তার সাথে সাথে আমাদের দেবাশিস পালের যে বইটা রয়েছে সেই বইটাও খুব ভালো। হ্যাঁ, এবং ইংরেজির জন্য এই এস কে মঙ্গলের বইটা খুব ভালো। আপনি যদি এই বইটাও পড়ে নেন একবার, তো তাহলে কোনো সমস্যা, মানে আপনাদের আর কোনো কিছু মানে ঘুরে তাকাতে হবে না, আমি এটা বলবো। এবং আমাদের মেটেরিয়ালস কিন্তু এইরকমই কোয়ালিটিফুলি দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট আমরা যদি বলি যে ইউনিট 3 এর জন্য সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন যেটা রয়েছে, তার জন্য কি বই রয়েছে? যে শিক্ষা ও সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব। ঠিক আছে, এটা রয়েছে ফার্স্ট দেবাশিস পাল, দেবাশিস পালের একটা বই রয়েছে। নেক্সট রয়েছে দিব্যেন্দু ভট্টাচার্যের বইটা, এই বইটা খুব ভালো, দেবাশিস পালের বইটা সহজ ভাষাতে রয়েছে। এবং এই যে কম্প্রিহেন্সিভ স্টাডি অফ এডুকেশন, যেটা এস সামিউল রবি, এই বইটাও কভার করে। এবং এই এস চন্দ্রা, এই বইটাও খুব ভালো। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ইউনিট 4 এ, যেটা ইউনিট 5 এটা তো ইউনিট, আচ্ছা ইউনিট 4 এবং ইউনিট 5 যেটা আমাদের হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবং আমাদের মডার্ন ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন যেটা রয়েছে, এই দুটো মিলিয়ে আমাদের ভারতীয় শিক্ষার ইতিহাস বা শিক্ষার ভারতায়ন, এই বাংলা বইটা খুব ভালো। এবং তার সাথে সাথে এই বইটাও আপনারা নিতে পারেন। বাট এই একটা বই যদি আপনারা সঠিক মতো ভালো মতো কভার করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আর মানে 10টা বই পড়ার দরকার নেই, এই বইটা খুবই ভালো। এবং তার সাথে সাথে ইংরেজি এই বইটা যেটা রয়েছে, যে কম্প্রিহেনসিভ স্টাডি এস স্যামুয়েল রবি, এখানেও আমাদের ইউনিট 4 এবং ইউনিট 5 কভার করে। ঠিক আছে, নেক্সট আমাদের গেল ইউনিট 6। ইউনিট 6 এর জন্য আমাদের কি হচ্ছে? ইউনিট 6 এর জন্য আমাদের হবে হলো যে বিভিন্ন শিক্ষাবিদদের চিন্তা বা মহান শিক্ষাবিদদের ধারণা। তার জন্য এই যে মিহির কুমার চট্টোপাধ্যায়ের এই বইটা ভালো, এই বইটা আপনারা পড়তে পারেন। শিক্ষা তত্ত্ব এবং দর্শন এখানেও রয়েছে, যেটা আমাদের সোসিওলজিক্যাল ফাউন্ডেশন, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এবং আমাদের গ্রেট এডুকেটার্স এদের কভার করছে। এবং ইংরেজি এই দুটো। নেক্সট ইউনিট 7 এবং ইউনিট 9 এর জন্য এই বই দুটো, যে গাইডেন্স কাউন্সিলিং ও মেন্টাল হেলথ হাইজিন, তার জন্য এই বই দুটো গেল। সনৎ কুমার ঘোষ, বইটা খুব ভালো, খুব ডিটেলসে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে বাংলাতে। এবং ভীমচন্দ্র মন্ডল, এটা জাস্ট নোটের জন্য, এটা খুব শর্ট হিসেবে দেওয়া থাকে। নেক্সট আসছে আমাদের ইউনিট 9, যেটা রয়েছে আমাদের পরিমাপ এবং মূল্যায়ন, তার জন্য এই দেবাশিস পালের বইটা আপনারা নিতে পারেন। এই প্রণব কুমার চট্টোপাধ্যায়ের বইটাও, চক্রবর্তীর বইও নিতে পারেন। এবং এ কে সিং এর ইংরেজি বইটাও খুব ভালো নিতে পারেন। এবং ইউনিট 10 এর জন্য স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে, তার জন্য আমাদের গবেষণা এবং রাশিবিজ্ঞানের কৌশল, যেটা দেবাশিস পাল, এই বইটা খুব ভালো। এবং তার সাথে আমাদের এস কে মঙ্গল, এই বইটাও খুব ভালো। ঠিক আছে, এই দুটো বই আপনারা নিতে পারেন। ওকে,
নেক্সট আমরা আসবো যে আমরা এতক্ষণ বললাম কি এডুকেশনের আপনাদের যেটা এসএলএসটি সিলেবাস রয়েছে সেখানে কি রয়েছে এগুলো আমরা জানলাম। এবার এটা আপনাদের কাজ, এটা আমি আপনাদের কে দেবো, আপনারা করবেন। সেটা হলো আপনাদের যে এডুকেশনের 11-12 এর যে সিলেবাস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর যে সিলেবাস রয়েছে ক্লাস 11-12 এর, আপনারা এই সিলেবাস দুটো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আপনারা এটা ডাউনলোড করবেন। এবং এই দুটোতে, কারণ আফটার অল এসএলএসটি বা এসএসসি কাদের জন্য? এসএলএসটি এবং এসএসসি কাদের জন্য? আপনারা 11-12 এর টিচার হবেন, তাই তো? এডুকেশন 11-12 এ থাকে বেসিক্যালি, টিচার হবে। তো আপনাকে কি করতে হবে? ফার্স্ট আপনাকে কি যাচাই করা হবে যে আপনি 11-12 পড়াতে আপনি পারবেন কিনা, আপনার কনসেপ্ট রয়েছে কিনা। তো সেই 11-12 এর আপনাদের যে সিলেবাসটা রয়েছে, আমি জাস্ট এখানে ফ্রন্ট পেজ দুটো রেখেছি 11 এর এবং 12 এর, আমি এখানে অ্যানালিসিস করিনি, এটা আপনারা অ্যানালাইসিস করবেন এবং দুটোর মধ্যে কম্পেয়ার করবেন যে কি কি আপনাদের কোশ্চেন আসতে পারে, কি কি আপনাদের কমন টপিক হচ্ছে, বা কি কি ধরনের কমন বিষয় আপনাদের একই জিনিসগুলো আপনাদের এসএলএসটি সিলেবাসেও রয়েছে, সেটা আপনারা এক জায়গায় নোট ডাউন করবেন এবং এখানে কি কি এক্সট্রা কিছু রয়েছে কিনা সেগুলো নোট ডাউন করবেন, ঠিক আছে? আপনারা সিলেবাস প্রিন্ট আউট করবেন, তার সাথে সাথে যেগুলো এক্সট্রা কিছু কনসেপ্ট থাকবে সেইগুলো আপনারা একটা কাগজে বা ওই সিলেবাসের পাশে ছোট করে রুল দিয়ে দিয়ে লিখে নেবেন, ঠিক আছে? এটা আপনাদের কাজ, এটা আমি আপনাদেরকে দিলাম যে দিয়ে আপনারা কম্পেয়ার করে পড়বেন, ঠিক আছে? ম্যাম পিপিটিটা কাইন্ডলি বাংলাতে রাখবেন। ওকে ম্যাম, ইউনিট 1 এন্ড ইউনিট 2 এর বইগুলো আরেকবার বলুন প্লিজ। ওকে বলছি আজমিরা। শান্তনা কি বলছে? ম্যাম এক্সামের কোয়েশ্চেন কি বেঙ্গলি আর ইংলিশ দুটো ভার্সনেই হবে? হ্যাঁ, আশা করা যাচ্ছে, কারণ লাস্ট আমাদের যে মাদ্রাসার এক্সামটা হয়েছিল সেখানে দুটো ভার্সনেই ছিল, তো আশা করা যাচ্ছে। ম্যাম ওল্ড আর নিউ সিলেবাস 11-12 এর পড়বো? নিউ সিলেবাস পড়বে। সিলেবাসটা ব্যাপারটা কি হয়েছে বলো তো? আমি যদি বলি যে তোমাদের এখন সেমিস্টার প্যাটার্ন, আপনাদের এখন সেমিস্টার প্যাটার্নে হয়ে গেছে, কনসেপ্টটা একই থাকে, সিলেবাস খুব বেশি চেঞ্জ হয় না, যেটা আগে ছিল আপনাদের নর্মালি একটা 1 বছরের যেটা কোর্স ছিল সেই অনুযায়ী সিলেবাস ছিল, কিন্তু এখন কি হচ্ছে জাস্ট সেমিস্টার হয়ে গেছে এবং এগুলোকে আরো ইন ডিটেলসে সুন্দরভাবে তুলে ধরেছে ভেঙে ভেঙে। তো আপনারা সেইভাবে ভেঙে ভেঙে দেখবেন, ঠিক আছে? যেটা নতুন সিলেবাস সেইটা অনুযায়ী আপনারা কম্পেয়ার করবেন, ঠিক আছে? ভক্তিভূষণ বক্তার বইটা হ্যাঁ পড়তে পারেন, আপনার ওই ভারতীয় শিক্ষার অবদান এবং মানে গ্রেট এডুকেটার্স এবং হিস্ট্রি অফ এডুকেশন পড়তে পারেন। তবে আমার মতে এই বই দুটোতে বেশি অথেন্টিক এবং অনেক বেশি ইনফরমেশন রয়েছে, যে সুশীল রায়ের যে বইটা আমি দেখালাম আপনাদেরকে। আচ্ছা, আমি জাস্ট 11-12 এর বই রেখেছি, যে আপনারা ছায়া প্রকাশনীর বইয়ের সমস্ত খুঁটিয়ে নাটিয়ে পড়বেন এবং তার সাথে সাথে আপনার নিমাইচাঁদ গোড়াইয়ের বইটাও দেখতে পারেন। ওখানে দেখবেন যে কি কি টপিক রয়েছে, সেগুলো আগে 11-12 এর বইগুলো খুঁটিয়ে পড়বেন, তার সাথে সাথে সিলেবাস অনুযায়ী আপনারা পড়াগুলো কভার করবেন। ওকে, আচ্ছা, কেউ একজন বললেন যে ইউনিট 1 এবং 2 এর বইগুলো আপনারা রেকর্ডেড ক্লাসটা একবার দেখতে পারেন, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনি বললেন, বাকি ওদেরকে বলবো যারা একটু কোনো কারণবশত হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে, তো তারা একটু পরে রেকর্ডেড যদি আপনাদেরকে প্রোভাইড করা হয় রেকর্ডেড ক্লাস, তাহলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আমি আবার তাও দেখিয়ে দিচ্ছি যে ইউনিট 2 এর জন্য এই বইগুলো ইম্পর্টেন্ট এবং ইউনিট 1 এর জন্য এই বইগুলো আপনারা ফলো করতে পারেন। তার সাথে সাথে আমাদের তো মেটেরিয়ালস, পিওয়াইকিউ সবকিছুর ফেসিলিটি আপনাদের রয়েছে। এবং লাস্ট টাইম একটা ছোট্ট বিষয় রেখেছি, এখন আমি বললাম সিলেবাস এন্ড অল এই বিষয়গুলো, লাস্ট টাইম একটা ছোট্ট বিষয় রেখেছি, সেটা কি যে আপনারা কিভাবে আপনাদের একদিনের মানে প্রিপারেশনটা আপনাদের প্রতিদিন কিভাবে প্রিপারেশন নেবেন। এখনো আমাদের কিন্তু সিলেবাস দেয়নি, তো আপনাদের কিন্তু প্রিলিমিনারি টেস্ট হতে পারে, ঠিক আছে? আপনাদের প্রিলিমিনারি টেস্ট হতে পারে যেগুলো আপনাদের মানে হওয়ার চান্স রয়েছে। তো এবার 11-12 এ দেবে কিনা এখনো বলা যাচ্ছে না। তো যদি আপনাদের প্রিলিমিনারি টেস্ট হয় যেটা টেট, তো তার জন্য আপনাদেরকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে এবং সেগুলো কিন্তু একদম বেসিক, মানে আপনাদের অ্যাপটিটিউড লেভেলে, আপনাদের বেসিক কনসেপ্টে বাংলা ইংরেজি এইগুলো থাকবে, তো সেগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে এবং তার সাথে সাথে আপনাদেরকে আপনাদের সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে?
ম্যাম ক্লাসে কিন্তু পিপিটা বেঙ্গলিতে রাখবেন। ওকে ম্যাম, সাবজেক্ট পেপারের সাথে কি জেনারেল পেপারেরও এক্সাম হবে নাকি অনলি সাবজেক্টেরও হবে? এখন অব্দি তো শোনা যাচ্ছে যে জেনারেল পেপারের হবে, কিন্তু মাদ্রাসাতে আমাদের ছিল না কিন্তু, ঠিক আছে, জেনারেল পেপার। তো যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন আউট হচ্ছে ততক্ষণ অব্দি ফাইনালি কিছু সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা হবে, কি কি থাকবে, আপনাদের জেনারেল পেপার হলে কি থাকবে, এগুলো বলা মানে পসিবল হচ্ছে না। ম্যাম এসএলএসটি সিলেবাসটা ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আপনারা প্রোভাইড করলে খুব ভালো। তো আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু খুব ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন। ওখানে জাস্ট আপনাদের নাম আর ইমেল আইডি এবং নাম্বার বোধহয় অ্যাড করলেই ডাউনলোড হয়ে যাবে, আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। ওকে আচ্ছা, নেক্সট আমি একটা ছোট্ট রেখেছি, এটা আমি আপনাদের সাজেশন দিচ্ছি, এটা সম্পূর্ণ আপনাদের মতো করে হবে, ঠিক আছে? আপনারা যেটা আপনাদের মতো, আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবে পড়বেন। ফার্স্টে আপনারা সকালে উঠবেন, ঘুম থেকে উঠে ফার্স্টে আপনাদের কি হবে, যে ফার্স্ট স্টাডি সেশনে কি হবে, টাফ সাবজেক্ট। সকালে ঘুম থেকে উঠে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, তো যে জায়গাটা আপনার টাফ মনে হচ্ছে, যে জায়গাটা আপনার কাছে নতুন মনে হচ্ছে, সেই জায়গাটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে? তারপর একটা শর্ট ব্রেক নেবেন, গিয়ে কি করবেন, আবার পড়তে বসবেন, ঠিক আছে? পেপার 1 পড়বেন। যদি আপনাদের পেপার 1 এর পরীক্ষা হয় তাহলে আপনারা পেপার 1টা পড়বেন, যে কি কি আপনাদের যা যা থাকবে বেঙ্গলি, ইংলিশ, সেগুলো পড়বেন। এবং যখন আপনাদের পেপার 1টা হয়ে যাবে, 1-2 ঘন্টা ধরুন আপনি যদি পেপার 1টা সময় দেন, এনাফ। তারপর আপনি কি করবেন, আপনি আবার আপনার সাবজেক্টের বা আপনার পেপার 1-এরই যেটা আপনার সুবিধা হবে, আপনার যেটা মনে হবে, আপনি নোট রিভাইজ করবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, রোজ একটা নির্দিষ্ট সময় আপনি রিভাইজের জন্য রাখবেন। নেক্সট আপনি কি করতে পারেন, এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি বা আমি আমার পড়াশোনার সময় যেভাবে প্রিপারেশন নিয়ে থাকি, আমি সেভাবে আপনাদেরকে সাজেস্ট করছি। এবার বাকিটা আপনাদের ওপর, আপনাদের সুবিধা মতো, ঠিক আছে? দিয়ে এমসিকিউ করলেন, একটু একটু সলভ করলেন, পেপার একটু মক টেস্ট দিলেন, নেক্সট কি করলেন, একটু রেস্ট নিলেন, একটু এক্সারসাইজ করলেন, একটু একটু ঘুরলেন বেসিক্যালি, দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলে দেন আবার কি হবে, আপনাদের যেটা সেশন 3 হবে, যেটা একটু বিকেল বিকেল, আপনাদের মডারেট সাবজেক্ট, যেটা আপনাদের মনে হবে যে হ্যাঁ মোটামুটি এই সাবজেক্টটা আমি জানি, একটু পড়তে হবে, এই সাবজেক্টটা নিয়ে আপনি একটু দেখবেন, ঠিক আছে? তারপর একটু রিল্যাক্স করলেন। নেক্সট কি করবেন, আপনি মক টেস্ট বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবেন, সেই কোয়েশ্চেনটা আপনি সলভ করলেন, কি কি সমস্যা রয়েছে সেগুলো দিলেন। নেক্সট কি হলো, ব্রেক, আবার একটুখানি ঘুরে আসলেন এবং আবার রিভিশন। তাহলে আমি কি করলাম, দুবার। আপনাদের যদি দুটো পেপার হয় আপনারা ভাগে ভাগে রিভিশন দিলেন, ভাগে ভাগে পড়লেন। অনেকটা হলে তো আপনি একসাথে রিভিশন দিতে পারলেন না, দুটো ভাগ রাখলেন, আপনি সকালে একবার রিভিশন দিলেন একটা পোর্শন, বিকেলে একটা, দিয়ে ডিনার করলেন। দেন একটুখানি পেপার 1 সম্পর্কে আপনারা একটু ধারণা নিতে পারলেন। এবং একটানা 2 ঘন্টার বেশি একটানা পড়বেন না, 2 ঘন্টা পড়বেন, 15 মিনিট ব্রেক নেবেন, আধ ঘন্টা ব্রেক নেবেন, এইভাবে পড়বেন। এবং প্রপারলি 7 থেকে 8 ঘন্টা ঘুমোবেন, ঠিক আছে? তার বেশি ঘুমাবেন না, ঠিক আছে? 7 থেকে 7 ঘন্টা, দুই ইয়ে মিলিয়ে আপনার 7 ঘন্টা ঘুমাবেন। তো এইভাবে আপনারা যদি আপনাদের ডেইলি রুটিনটা ফলো করেন তাহলে আশা করছি কিছুটা হলে উপকৃত হবেন, অপকৃত হবেন না, উপকৃত হতে পারেন, ঠিক আছে? এবার কি কি কোয়েশ্চেন, আমি এবার একটু আপনাদের কোয়েশ্চেন গুলো নেব। যে ম্যাম সাবজেক্ট পেপারের সাথে এটা তো পড়লাম, ম্যাম উইকে ক্লাস কোথায় কটা থাকবে? আচ্ছা, উইকে ক্লাস কটা থাকবে? উইকে মূলত আপনাদের 2টো করে ক্লাস হয়, ঠিক আছে? ম্যাম ক্লাস শুরু হলে আমাদের একটি রুটিন প্রোভাইড করলে ভালো হয়, যাতে করে যে চ্যাপ্টারের ক্লাস আছে সেই বিষয়ে সমস্ত কিছু আপনারা আমাদের মডারেটর ম্যামের সাথে, আমাদের মডারেটর ম্যাম এখানে রয়েছে, এরপর তিনি সম্পূর্ণ আপনাদের এই কোয়ারিজ গুলো সম্পূর্ণ আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবেন। এবং আমি লাস্ট এবার আপনাদের এটাই কোয়েশ্চেন করবো, আপনাদের ক্লাস সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে, কোনো রকম কোয়ারিজ আছে, তাহলে আমাকে একটু জানান। আপনাদের কোর্স ফি কত, আমাদের কি কি প্রোভাইড করা হয় না করা হয়, বিদিশা ম্যাম আমাদের খুব সুন্দর করে, উনি মডারেটর ম্যাম, উনি এগুলো আপনাদের ম্যানেজ করেন, উনি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দেবেন। আপনাদের আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, ক্লাসের ফিডব্যাক আমাকে এবার আপনারা একটু জাস্ট দিন, যে ক্লাসটা কেমন লাগলো আপনাদের, কি বুঝতে সমস্যা হলো না, কেমন লাগলো একটু আমাকে ফিডব্যাক দিন। এবং আপনাদের যে বাদবাকি যেগুলো রয়েছে, সিলেবাস, ম্যাম কোর্স ফি কত, পেপার 1-এ কি কি থাকতে পারে, পেপার 1-এর কি কি থাকতে পারে, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে না বেরোলে আমরা
বলতে পারছি না। তো বাদ বাকি কোয়ারিজ গুলো আমি বিদিশা ম্যামকে হ্যান্ড ওভার করবো এবার। আর আপনাদের যদি আমার ক্লাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে বলুন, এবং আমার ক্লাসটা কেমন লাগলো সেটাও জানান।